আমাদের ইংলিশের প্রথম ক্লাসে টপিক থাকছে লেকচার 1 পার্টস অফ স্পিচ। আপনারা সবাই স্ক্রিনে হোপফুলি দেখতে পাচ্ছেন, রাইট? আমাদের পার্টস অফ স্পিচের যে 8টা আইটেম আছে প্রত্যেকটাই বেসিক আইডিয়া আমাদের ক্লিয়ার থাকতে হবে। তার মধ্যে আজকের ক্লাসে আমরা নাউন এন্ড প্রোনাউন পাচ্ছি। সো দেখি আমরা কতটুকু আসলে এটা কভার করতে পারি। আহ, আপনাদের নাউন সম্পর্কে যাদের বেসিক ধারণা আছে তাদের জন্য ক্লাসটা আই হোপ খুব ইজি হবে। আর যাদের আইডিয়াটা একেবারে অস্পষ্ট তাদেরকে বলবো একটু খেয়াল করবেন। কোনো পয়েন্ট যদি ক্লিয়ার না হয় আমাকে আপনারা চ্যাটের মধ্যে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, প্রথমেই বলে নেই নাউনটা কি। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এটা আমি একটু পরে বলবো। নাউন জিনিসটা কি এটা আগে একটু আমরা ক্লিয়ার করব। নাউনের মূল ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে যত রকম নাম আছে, যে কোনো কিছুর নাম, ধরেন আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখতে পাই তার প্রত্যেকটা কিন্তু নাম আছে। সো আপনারা এইভাবে একটু চিন্তা করেন, যা কিছু আমরা দেখতে পাই তার প্রত্যেকটার কিন্তু নাম আছে। ফর এক্সাম্পল, আপনি এখন এই ক্লাসটা করা অবস্থাতে আপনার সামনে আপনি মোবাইল ফোন দেখছেন, ল্যাপটপ দেখছেন, আপনার সামনে ধরেন একটা পড়ার টেবিল থাকতে পারে, একটা গ্লাস থাকতে পারে, একটা দেয়াল থাকতে পারে, একটা ফ্যান থাকতে পারে। এই যে প্রত্যেকটা দৃশ্যমান যে বস্তু, জিনিস বা ব্যক্তি, এই যা যা কিছু আপনার চোখের সামনে পড়ে না সবকিছুই হলো নাউন। এর বাইরে আরেক রকম নাউন আপনারা দেখতে পাবেন, সরি দেখতে পাবেন না, মানে আরেক রকম নাউন আছে যেটা আপনারা আসলে দেখতে পান না। সেটা কি? ধরেন আপনি একজন মানুষের আচরণ দেখে আপনার মনে হচ্ছে তার মধ্যে অনেক দয়া আছে, তার মধ্যে অনেক সততা আছে, তার মধ্যে অনেক নিষ্ঠা রয়েছে। তো এই যে দয়া, সততা, নিষ্ঠা, এগুলো হচ্ছে তার একটা কোয়ালিটি। এবং তার এই কোয়ালিটির যে নামগুলা, তাহলে একটা মানুষের অনেক রকম কোয়ালিটি থাকতে পারে, প্রতিটা কোয়ালিটির নাম হচ্ছে এক একটা নাউন। এবং এই নাউনগুলো আমরা দেখতে পাই না, তাই এটার একটা নাম আছে যে এটা আমরা দেখতে পাই না। ইংলিশে এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমি যদি এখন নাউনের আলোচনা যদি স্টার্ট করি তাহলে আমি এভাবে স্টার্ট করাটা প্রেফার করব যে পৃথিবীতে যত কিছুর নাম পাবেন সবগুলাই নাউন। আর এই সব নাউনগুলোকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করতে পারি। এই জিনিসটা এখন আমরা একটু জানবো, কেমন? তো আর পার্ট অফ স্পিচের যে ফাংশন, সেটা বেসিক ফাংশনটা এটা আপনারা আপনাদের লেকচার শিটে পেয়ে যাবেন। আমি মূলত এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে নাউনের বেসিক আলোচনা। তো সেখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এমন কিছু নাউন আছে যেগুলোকে আপনারা বাহ্যিকভাবে দেখতে পান, আর কিছু আছে যেগুলোকে দেখতে পান না। যেগুলোকে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই এগুলোকে আমরা ইংলিশে বলি কনক্রিট নাউন। সো আমি আপনাদেরকে স্ক্রিনে একটু লিখে দেখাই। আপনারা দেখতে পাবেন নিশ্চয় এক ধরনের নাউন আমরা পাই, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আপনারা স্ক্রিনের লেখা আই হোপ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। যদি না পান দেখতে আমাকে জানাবেন। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে কনক্রিট আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট। এই দুইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কনক্রিট নাউন বলতে আমরা কি বোঝাচ্ছি? যে নাউনগুলো আপনি দেখতে পান সেটাই হচ্ছে কনক্রিট নাউন, আর যেগুলো আপনি দেখতে পান না সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আপনি দয়া, হ্যাঁ, সৌন্দর্য, সততা, এগুলোর বাহ্যিক কোনো রূপ নাই, বাট এগুলা আচরণে, মানুষের বাহ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা অনুভব করি যে তার মধ্যে দয়া আছে, কিংবা সততা আছে, কিংবা ন্যায়পরায়ণতা আছে। এই যে ওয়ার্ডগুলা, এই ধরনের যে ওয়ার্ডগুলা, এগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সোজা কথায় যেটা দেখতে পান না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বলতে পারি কি? আনসিন, আনসিন অবজেক্ট। আর কনক্রিট নাউনটা হচ্ছে কি? সিন, যেটা দেখা যায়। আবার আপনি এভাবে বলতে পারেন কনক্রিট নাউনটা এটা হচ্ছে বাহ্যিকভাবে ধরা যায়, তাই না? তার মানে এটা হলো কি? টাচেবল, স্পর্শ করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আনটাচেবল, অর্থাৎ এটা আপনি স্পর্শ করতে পারেন না। ওকে? সো এই দুই ধরনের নাউন আছে। এখন প্রশ্ন হলো, নাউনের তো আমরা 5 প্রকার পড়েছিলাম ছোটবেলা থেকে। তো সেই প্রকারগুলো আসলে কি? সেগুলো আমরা কিভাবে এখানে আহ, মানে আলাদা করে আইডেন্টিফাই কিভাবে করব, পরীক্ষায় কিভাবে এগুলো কাজে আসে? মূল ব্যাপারটা হচ্ছে যে সমস্ত নাউনগুলো আপনারা পান, প্রপার, কমন, কালেকটিভ, সেগুলো অ্যাকচুয়ালি কনক্রিট নাউন থেকে এগুলো আপনারা পাবেন। যেমন ধরেন আপনি যে নাউনগুলা বাহ্যিকভাবে দেখতে পান সেখানে আপনি 4 ক্যাটাগরি আপনি নাউন পাবেন। কি কি? প্রপার, কমন, কিংবা কালেকটিভ, সরি একটা মিস্টেক ছিল, টাইপিং মিস্টেক, প্রপার, কমন, কালেকটিভ,
তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এই চারটা যে নাউন, এগুলো হচ্ছে মূলত কনক্রিটের প্রকার। এগুলাকে আমি আলাদা বুলেট পয়েন্ট দিয়ে রাখলাম আপনাদের চেনার সুবিধার্থে। তাহলে কনক্রিট নাউন, যেটাকে আমরা বলেছি আহ দৃশ্যমান বা দেখা যায়, ছোঁয়া যায়, সেই ধরনের নাউনগুলো আমরা চার ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা ভাগের নাম হচ্ছে কি প্রপার, তারপর আরেকটা হচ্ছে কি কমন। আচ্ছা, লিখা শো হচ্ছে না। ওকে, আমি তাহলে একটু সরি, আমি এতক্ষণ আপনাদের মেসেজটা দেখতে পাইনি। ওকে, এখন কি দেখা যাচ্ছে লিখা? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, কখনো যদি এরকম হয় যে কোনো কারণে হয়তো আপনার কোনো আপনাদের কোনো একটা ইনস্ট্রাকশন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রাকশন আছে, যেটা আপনার টিচার খেয়াল করেননি, আমি কিংবা যে হোক, আপনারা যে কেউ একজন আনমিউট করে আপনার স্যারকে একটু এটা জানাই দিবেন যে স্যার, এই ব্যাপারটা মানে একটু ইয়ে করা দরকার ছিল। হ্যাঁ, এবং এখানে আনইজি ফিল করার কিছু নাই। এটা একটা অ্যাডাল্ট ক্লাসরুম, এখানে মানে সবাই হচ্ছে এখানে স্টুডেন্ট, একেবারে খুব ছোট কেউ নাই, ফলে এখানে আসলে মাইন্ড করার বিষয় না। সো আপনারা ফ্র্যাঙ্কলি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো ধরনের অসুবিধা হলে এটা আপনারা যদি আমার নজরে না আসে বা টিচারের নজরে না আসে, আপনি এটা আনমিউট করে বলতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই করা যাবে। ওকে, সো যেটা বলছিলাম, প্রপার। সো প্রপার বলতে আসলে কি বোঝাচ্ছি? আহ, যেমন ধরেন, আপনি এই যে আপনার সামনে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে কংক্রিট নাউন। তো সেখানে প্রপার কি? প্রপার মনে রাখার সবচেয়ে সুন্দর একটা উপায় হচ্ছে আপনি এমন একটা নাম যেটা দিয়ে শুধু একটা মাত্র নাউনকে বোঝাবেন। ফর এক্সাম্পল, আপনার একটা ভাই আছে, ধরেন সেই ভাইয়ের নাম হচ্ছে ফাহিম। কিংবা আপনার একজন বোন আছে, তার নাম হচ্ছে ফর এক্সাম্পল ঋতু। তাহলে এখন আপনি আপনার পরিবারে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যখন আপনি কমিউনিকেশন হয়, আপনি ফাহিম বললে ওই একজন আপনার ভাইকে কিন্তু মিন করছেন, বা ঋতু বললে একজন বোনকে আপনি মিন করছেন, কেমন? সো এই যে একটা ওয়ার্ড দিয়ে একটা মাত্র নাউনকে যখন মিন করা হয়, তখন আমরা সেটাকে বলি প্রপার নাউন। আর যখন একটা ওয়ার্ড দিয়ে আপনি অনেক নাউনকে মিন করবেন, তখন সেটা হচ্ছে কমন নাউন। কিভাবে? যেমন ধরেন আমি যে উদাহরণটা দিলাম, এই যে ফাহিম, এই ফাহিম শব্দটা, এটা হচ্ছে একটা কমন নাউন, কারণ আমি এই ফাহিম শব্দ দিয়ে আমি মূলত একজন পার্সনকে আমি বোঝাচ্ছি। আপনাকে যদি এখানে লেখা হয় ফর এক্সাম্পল মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কিংবা ধরেন বাংলাদেশের যে কোনো প্লেয়ারের নাম যদি এখানে বলা হয়, তো এই যে এক একটা ওয়ার্ড দিয়ে একজন মাত্র প্লেয়ারকে মিন করা হয়। সো এটা হচ্ছে প্রপার নাউন। আবার এখানে আপনি চাইলে ঢাকা কিংবা লন্ডন কিংবা সিডনি, এই ধরনের ওয়ার্ডও আপনি চাইলে ইউজ করতে পারেন। তা এখান থেকে আমরা কি বুঝি যে ঢাকা বলতে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড বা একটা নাউন, একটা প্লেসকে আমি মিন করি। আমি ঢাকা বলতে কিন্তু দুইটা নাউনকে আসলে আমার মিন করার সুযোগ নেই। ফলে যে ওয়ার্ড দিয়ে একটা মাত্র আপনি নাউনকে মিন করবেন, একটা মাত্র প্লেসকে আপনি মিন করবেন, সেটাই হচ্ছে প্রপার নাউন। তাহলে ফাহিম যখন আমি বলবো, ঢাকা যখন আমি বলবো, কিংবা বাংলাদেশ যখন আমি বলবো, অথবা ধরেন আম, নেপাল কিংবা ইংল্যান্ড, এরকম যে কোনো একটা ওয়ার্ড যেটা দিয়ে একটা মাত্র স্থান বা ব্যক্তি বা বস্তুকে বোঝাই, ওইটাই হচ্ছে মূলত প্রপার নাউন। আর ঠিক এই শব্দটাকে যখন আপনি কমন করে নিবেন, কমন বলতে তো সবাই বুঝেন, যেটা আমার কাছে আছে আপনার কাছে আছে সেটা হলো কমন। সো ফাহিম শব্দটাকে যদি আপনি যদি বলেন বয়, হ্যাঁ, তাহলে একটা জিনিস দেখেন, বয় বললে কিন্তু বয় পৃথিবীতে একজন না। যেমন ধরেন ঢাকা, ঢাকা কিন্তু পৃথিবীতে একটা মাত্র স্থান। ওকে, আর ফাহিম হচ্ছে, তাও আপনার যে ভাই ফাহিম, সেও কিন্তু পৃথিবীতে একজন মাত্র পার্সন। হ্যাঁ, আপনার এই একই রকম আরেকটা ভাই কিন্তু পৃথিবীর অন্য আরেকটা জায়গায় নেই। ঠিক আছে, হতে পারে নাম কাকতালীয় ভাবে মিলে যেতে পারে, ফাহিম নামের আরো 100 জন থাকতে পারে, কিন্তু যে ফাহিম আপনার ভাই, সে ভাই কিন্তু একজনই। রাইট? সো ঢাকা, বাংলাদেশ, ইংল্যান্ড, এই ওয়ার্ড গুলো কিন্তু পৃথিবীতে একটাই। সো আমি এই জন্য সবচেয়ে একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি সংজ্ঞাটা যেভাবে স্টুডেন্টদেরকে বলি, সেটা আপনারা মনে রাখতে পারেন। আপনাদের খাতা কলম নিশ্চয়ই সামনে আছে, ক্লাস স্টার্ট করার পূর্বে আপনারা নিশ্চয়ই প্রিপেয়ার্ড। সো আপনারা এটা নোট করবেন এভাবে: প্রপার মিনস এমন একটা নাউন যেটা দিয়ে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। এক কথায় প্রপার নাউন হলো পৃথিবীতে একটাই, একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি।
আর কমন হচ্ছে যেটা কমন, যেটা অ্যাভেলেবল, যেটা অনেক থাকবে। যেমন বয় শব্দটা, ফাহিমকে যদি আমি যদি বয় হিসেবে যদি অ্যাড্রেস করি, বয় কিন্তু পৃথিবীতে একজন না, পৃথিবীতে কোটি কোটি বয় আছে। ঢাকাকে যদি আমি, ঢাকা ইজ এ নাইস সিটি, এখন আমি যদি বলি সিটি, এই সিটি শব্দটা দিয়ে শুধু ঢাকাকে বোঝাচ্ছে না, দিল্লিকেও বোঝাচ্ছে, ইসলামাবাদকে বোঝাচ্ছে, তেহরানের কোন একটা ধরেন, সরি তেহরান হইতে পারে ইরানের রাজধানী, কিংবা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি হতে পারে, লন্ডন হতে পারে। সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা সিটি। তো সিটি বললে পৃথিবীতে অনেক সিটি আছে, কিন্তু ঢাকা কিন্তু একটাই। বয় বললে পৃথিবীর অনেক বয় আছে, কিন্তু ফাহিম বলতে একজনই। হ্যাঁ, লিওনেল মেসি বললে একজনই, ক্রিশ্চিয়ানো রোনালদো বললে একজনই। সো যে নাউনটা দিয়ে একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এক কথায় হুইচ ইজ অনলি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে প্রপার। আর যেটা একই রকম আরো অনেক থাকবে সেটা হচ্ছে কমন নাউন। ওকে, এবার আসেন কালেকটিভ কি। কালেকটিভ হচ্ছে মূলত এই কমন নাউন যেগুলো আপনারা পাচ্ছেন, সেগুলা কয়েকটা কমন নাউন মিলে যদি একটা গ্রুপ হয়ে যায়, তখন সেটা হচ্ছে আহ, একটা কালেকটিভ নাউন। এই জন্য কালেকটিভ নাউনের সহজতম একটা সংজ্ঞা আমি দুইটা শব্দ দিয়ে আপনাদেরকে আহ, বোঝাতে পারি, সেটা হচ্ছে এক গ্রুপ নাউন। শুধু এই কথাটা মনে রাখবেন, হোয়াট ইজ কালেকটিভ নাউন। কেউ যদি আপনার জিজ্ঞেস করে বা আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কালেকটিভ নাউনটা কি, কিভাবে আমি মনে রাখবো, মনে রাখার উপায় হচ্ছে এটা হচ্ছে একটা গ্রুপ নাউন। সোজা কথা, কালেকটিভ নাউন বলতে একটা গ্রুপ নাউন। কিরকম, যে ধরেন আপনি 10টা স্টুডেন্টকে নিয়ে একটা কমিটি গঠন করলেন, তাহলে সেই 10টা স্টুডেন্টকে আপনি তখন আপনি কি নামে ডাকবেন? আপনি তখন মূলত 10টা স্টুডেন্টকে আপনি ডাকবেন ধরেন কমিটি। তারা যে কমিটিটা করলো, ধরেন একটা ট্যুরে যাবে, ট্যুর কমিটি করলেন, তাহলে এক্ষেত্রে এই কমিটি শব্দ দ্বারা আপনি কিন্তু একজনকে বোঝাচ্ছেন না, 10 জনকে বোঝাচ্ছেন। এবং আবার এই 10 জনের বাইরে কেউ না, মানে কমিটির সদস্য যারা শুধু তারাই, তাদেরকে মিন করছেন। আপনি যখন কমিটিকে ডাকবেন আলটিমেটলি 10 জনকে ডাকবেন, ওই 10 জনের বাইরে কিন্তু কেউ না। এখন কমন এবং কালেকটিভের মূল পার্থক্যটা কি দেখেন। কমন হচ্ছে বয় বলতে কি, পৃথিবীর সকল বয় হতে পারে, এখানে যে কোনো বয় হতে পারে, একজন বয় হতে পারে, 10 জন হতে পারে। সিটি বললে আমি তখন একটা সিটিও মিন করতে পারি, 100টা সিটিও মিন করতে পারি, এটা ফিক্সড না। কিন্তু যখন কালেকটিভ, তখন কি হয়, তখন কয়েকটা কমন নাউন, সেটা 2টা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, কয়েকটা কমন নাউনকে আপনি ফিক্স করে ফেলবেন, একটা নির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে তারা চলে আসবে, একটা নির্দিষ্ট একটা কমিটিতে চলে আসবে, একটা সংস্থার আন্ডারে চলে আসবে। সোজা কথা, একটা গ্রুপের মধ্যে তারা চলে আসবে। তো যখন একাধিক নাউন একটা গ্রুপের মধ্যে যখন চলে আসে এবং তারা নির্দিষ্ট কোনো একটা কাজ সম্পাদন করে, যেমন কমিটির নির্দিষ্ট কাজ আছে, পুলিশ তাদের নির্দিষ্ট কাজ আছে, অডিয়েন্স তাদের নির্দিষ্ট কাজ আছে, ক্রাউড এমনকি রাস্তায় যে ভিড় হয়, ভিড় কখন আমি তাদেরকে ক্রাউড বলি, যখন অনেকগুলা লোক, 10 জন বা 20 জন লোক একসাথে যখন কাজ করে, তখন আমরা তাদেরকে কি বলি, আমরা তাদেরকে বলি কালেকটিভ। ওকে, সরি, আই ওয়াজ a bit obstructed। আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে আপনারা কালেকটিভ নাউন, তাহলে আপনাদের কি ক্লিয়ার হয়েছে? কালেকটিভ নাউন হচ্ছে তাইলে যখন অনেকগুলো কমন নাউন কিংবা কিছু কমন নাউন একসাথে মিলে তারা যখন একটা গ্রুপ গঠন করবে, তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, আর সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের সাথে অন্যান্য নাউনগুলোর একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আহ, মানে গণনা করার কোনো সুযোগ থাকে না। ধরেন আপনি কিন্তু বয় গণনা করতে পারবেন, সিটি গণনা করতে পারবেন, কিংবা কমিটি, পুলিশ, ক্রাউড। হ্যাঁ, এখানে অবশ্য কালেকটিভ নাউনে যেমন ধরেন টিম, এই যে ফুটবল টিম, ক্রিকেট টিম, একটা টিম ধরেন 10 জন 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হতে পারে, কিছু কিছু স্পোর্টস টিম 5-6 জন প্লেয়ার নিয়ে গঠিত হয়। সো এগুলো হচ্ছে মূলত কালেকটিভ নাউন। আর
দ্যাট মিনস আপনি দেখেন কালেকটিভ নাউন আপনি চাইলে গুনতে পারেন, যেমন এবারে ধরেন টুর্নামেন্টে 16টা টিম অংশগ্রহণ করছে, কিংবা ফুটবল টুর্নামেন্টে ধরেন 32টা টিম অংশগ্রহণ করছে। এই যে আপনি এগুলা গুনতে পারেন, 10টা সিটি, 10টা বয়, 10জন বয়, এভাবে আপনি কাউন্ট করতে পারবেন। কিন্তু ম্যাটেরিয়াল নাউনের বেসিক ডিফারেন্স হচ্ছে এইটা কোনোভাবে গণনা করা যাবে না। কেন? দেখেন উদাহরণগুলো একটু। ওয়াটার আপনি গুনতে পারেন না, কিংবা আপনাকে বলা হলো অয়েল, সেটাও আপনি গুনতে পারেন না। কিংবা আপনাকে বলা হলো কি ফ্লাওয়ার, যদি এটা আমরা অনেকে ফ্লোর বলি, এটা কিন্তু ফ্লোর না, ফ্লাওয়ার। এই ফ্লাওয়ার মানে হলো ময়দা। এবং এখানে অনেকে বলতে পারেন ফুল, মানে আমরা জানি কি ফুল, ইংলিশে যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার বলতে আমরা ফুলকে মিন করি। সো সেগুলাই এখানে ময়দা বলতে যে ওয়ার্ডটা, তো সেই ওয়ার্ডটা আলটিমেটলি আপনাদের এখানে আমি আনমিউট করে দিলাম সবাইকে। সো ফ্লাওয়ার বলতে ময়দা বোঝাচ্ছে, সো এটার উচ্চারণটা আসলে একই রকম হয়ে গেল কিনা? হ্যাঁ, ইংলিশে এরকম অনেক ওয়ার্ডের উচ্চারণ একই রকম হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে এটা বলতে হবে ফ্লাওয়ার। তারপর আরেকটা ওয়ার্ড হচ্ছে, যেমন ধরেন সল্ট অ্যান্ড সুগার, এগুলোও কিন্তু আনকাউন্টেবল নাউন, বা আমরা এখানে ম্যাটেরিয়াল নাউন বলি। আচ্ছা, এগুলো আবার মূল বৈশিষ্ট্যটা বলি। ম্যাটেরিয়াল নাউন আসলে কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে, আপনারা যারা লিখে তথ্যগুলো লিখে রাখতেছেন তাদের জন্য বলা, যেসব নাউন আপনি জাস্ট গুনতে পারবেন না, তবে ওজন বা পরিমাপ করতে পারবেন, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন কমন নাউন গুনতে পারবেন, কালেকটিভ গুনতে পারবেন, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের একটা সিম্পল একটা বৈশিষ্ট্য, সেটা আপনি গুনতে পারবেন না, তবে আপনি সেটা ওজন করতে পারেন কিংবা পরিমাপ করতে পারেন, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে। আর এখন এই চারটা নাউনের দেখেন, তাহলে এই চারটা নাউনকে কেন আমি একটা সিঙ্গেল গ্রুপে রাখলাম? এই যে কনক্রিট নাউনের গ্রুপে কেন রাখলাম? কারণ এই চারটা নাউনের প্রত্যেকটা আপনি গুনতে পারেন, রাইট? যেমন সরি, আপনি বাহ্যিকভাবে দেখতে পারেন। যেমন প্রপার নাউন আপনি দেখতে পান, ফাহিম আপনার ভাইকে আপনি দেখতে পাচ্ছেন। ঢাকা, আপনি ঢাকা শহরে যে আপনি সেটা সরাসরি দেখতে পাচ্ছেন। কমন নাউন সেটাও আপনি দেখতে পারেন, কালেকটিভ সেটাও আপনি দেখতে পাচ্ছেন, ম্যাটেরিয়াল নাউন অলসো আপনি দেখতে পারেন। বাট এই চারটা নাউনের পর, এই চারটা নাউন তাহলে কনক্রিট নাউন কেন বলছি? কারণ কনক্রিট নাউনের মূল বৈশিষ্ট্যটা ছিল সিন অ্যান্ড টাচেবল, যেটা দেখা যায় এবং স্পর্শ করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে উইচ ইজ টোটালি আনসিন অ্যান্ড আনটাচেবল, যেটা আপনি দেখতে পারেন না এবং যেটা আপনি ছুঁতে পারেন না, স্পর্শ করতে পারেন না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং সেখানে আমরা উদাহরণ হিসেবে কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি ধরেন বিউটি, একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম সৌন্দর্য। এটা আমরা অনুভব করি, এটা কিন্তু কি আপনি ধরে দেখতে পারেন না, ছুঁয়ে দেখতে পারেন না, কিংবা বাহ্যিকভাবে কোনো আকার আপনি দেখতে পাচ্ছেন না। আবার আমি বলেছিলাম দয়া, এই দয়া শব্দটা, এটাও কিন্তু আমরা অনুভব করি, এটা কিন্তু বাহ্যিকভাবে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না, মেজার করতে পারি না, পরিমাপ করতে পারি না, রাইট? সো কাইন্ডনেস এটাও হচ্ছে একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে অনেস্টি বা সততা, এটাও আমরা দেখতে পাই না, তবে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা গুণের নাম। তাহলে মানুষের এরকম দোষের নাম, গুণের নাম, এক কথায় এমন কিছু নাম যেই নাউনগুলো আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এখান থেকে একেবারে সামারি যদি বলি, তাহলে নাউন দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। যেটা দেখা যায় ছোঁয়া যায় সেটা কনক্রিট, আর যেটা দেখা ছোঁয়া যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার নেই, আর কনক্রিট নাউনের চারটা প্রকার আছে, সেগুলো অলরেডি বলেছি, প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল। এবং এই পুরো নাউনের যে আলোচনা আমরা শুনলাম, এখান থেকে এখন আমরা একটা অন্যদিকে আমরা টার্ন নিব। সেটা কেন? সেটা আমাদের পরীক্ষার কিছু আনসার করার জন্য আমাদেরকে এখন অন্য আরেকটা আলোচনায় ফিরে যেতে হবে। সেটা হচ্ছে এবার নাউনের গণনার ভিত্তিতে আবার নাউন আবার দুই প্রকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার ফর ইউ। সেটা হচ্ছে গণনার দিক থেকে আবার নাউন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, এটা হচ্ছে গণনার ভিত্তিতে, আমি বারবার করে বলে দিচ্ছি, এটা হচ্ছে গণনার ভিত্তিতে। আমি এখানে আপনাদের স্ক্রিনে আমি লিখে দিচ্ছি যে গণনার ভিত্তিতে, কেমন? গণনার ভিত্তিতে নাউন আবার দুই প্রকার, কেমন? তো সেগুলো কি কি আবার, সেগুলো একটু আমরা দেখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল, এন্ড আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন স্ক্রিন তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, রাইট? স্ক্রিনের কি ফন্ট সাইজ কি আর বাড়িয়ে দেওয়ার দরকার আছে? আমি আমি এমনিতে অ্যাজ ইউজুয়াল সাইজেই মূলত টেক্সটটা ইয়ে করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ইশরাত। আহ, আচ্ছা, যেহেতু ক্লিয়ার দেখতে পাচ্ছেন, সো লেট মি ডু ইট।
আচ্ছা, এখন তাহলে হচ্ছে কাউন্টেবল নাউনের আবার ব্যাপারটা একটু বলি। আপনি এখানে একটা জিনিস এতক্ষণ যে আলোচনাটা শুনলেন তাতে করে আপনার স্পষ্ট একটা ধারণা হয়েছে যে কোন নাউনটা আসলে কাউন্টেবল এন্ড কোন নাউনটা আসলে আনকাউন্টেবল। ফর এক্সাম্পল, বয় আপনি গুনতে পারেন, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন এটা কাউন্টেবল, রাইট? তাইলে এখান থেকে আমরা কি বুঝি? আচ্ছা, আরেকটা কথা বলি, ফাহিমকে কি আমি কখনো গুনতে যাব? ঢাকাকে কি আমি কখনো গুনতে যাব? কারণ প্রপার নাউন বলতে একটা মাত্র নাউনকে বোঝায়, সো এটা তো আসলে গণনার কোনো ইস্যু নাই। সো প্রপার নাউন এখানে এই কাউন্টেবলের আলোচনায় আসলে আসে না, আনকাউন্টেবলের আলোচনায় আসে না, কারণ যেটা একটা মাত্র জিনিস সেটাকে আর গণনার কি আছে, না গণনা না করার কি আছে। সো এটা আসলে বাদ আলোচনা থেকে। মূলত বাকি যে চারটা আমরা আইটেম পাচ্ছি সেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবলের মধ্যে একটা আলোচনায় চলে আসে। কিরকম? যেমন কমন নাউন, এই কমন নাউন এটা কিন্তু আমরা গণনা করতে পারি, রাইট? তাহলে কমন নাউন আমরা কি গণনা করতে পারি। আর কোনটা গণনা করতে পারবো আমরা? কালেকটিভ। কালেকটিভ নাউন কিন্তু আমরা গণনা করতে পারি কিভাবে? 10 জন বয়, 10টা সিটি, 10টা কমিটি করা হয়েছে। যেমন ধরেন এই যে সরকার বিভিন্ন অনুষ্ঠানগুলো করে, এখানে কিন্তু অনেকগুলো কমিটি করে এই অনুষ্ঠান সফল করার জন্য। কিংবা আপনি এলাকার যে কোনো একটা অনুষ্ঠান করেন, স্কুলের একটা অনুষ্ঠান করেন, সেখানেও কিন্তু আপনার অনেকগুলা দেখবেন কমিটি। যেমন ধরেন সেখানে একটা হচ্ছে আপ্যায়ন কমিটি থাকে, তারপর একটা হচ্ছে ধরেন আহ আহ, অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটি থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনোটা হচ্ছে ধরেন পুরস্কার ক্রয় কমিটি থাকে একটা। সো এরকম আর কি। কেমন? তাহলে তিনটা চারটা কমিটি আমি বলতে পারি, রাইট? চারটা টিম আমি বলতে পারি। সো কমন এবং কালেকটিভ নাউন এগুলো গণনা করতে পারবেন। ইট মিনস যে এই নাউনগুলোকে আপনি চাইলে সিঙ্গুলার প্লুরাল করতে পারেন। বুঝতে পারছেন? মানে এর মানেটা কি আসলে? এর মানেটা হচ্ছে এগুলো আপনি একটু প্লিজ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা জাহির, আমি একটা ক্লাসে আছি, অনলাইন ক্লাসে আর কি। তুমি আমাকে ঘন্টা খানেক পরে একটা নক দাও। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম, তাহলে আমাদের কমন এন্ড কালেকটিভ নাউনের তাহলে উদাহরণ যদি আমি আপনাদেরকে একটু বোঝাই কেন এটাকে আমি কাউন্টেবল বলবো, বা পরীক্ষায় কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আমরা ফেস করব সেটা বোঝার জন্য আমি জাস্ট এইটুক বলি আপনাদের। আপনাকে এইটা বুঝতে হবে, যেমন ধরেন এ বয়, এটা আপনি বলতে পারেন। কেন? কারণটা কি? বয়টাকে আপনি গুনতে পারেন দেখেই এটা কাউন্টেবল বলেই এটাকে আপনি অ্যাবয় বলতে পারেন, কিংবা আপনি চাইলে 10 বয়েজ এটা আপনি বলতে পারেন। কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যাপারটা কি? আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আনকাউন্টেবলের আবার উদাহরণগুলো আমি একটু বলি। যেমন ম্যাটেরিয়াল নাউন, আমি এটা সংজ্ঞাতে আপনাদেরকে বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না, রাইট? আমি বলেছি কি ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা কি কি বলেছিলাম? যে যেটা গণনা করা যায় না তবে ওজন বা পরিমাপ করা যায়, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো এটা গণনা করা যাচ্ছে না, এই সংজ্ঞাতে এটা ক্লিয়ার। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা, সেটাও আমি আপনাদের স্পষ্ট করে বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি গুনতে পারবেন না। ইট মিনস দ্যাট কেউ যদি একটা ম্যাটেরিয়াল নাউন, ফর এক্সাম্পল একটা ম্যাটেরিয়াল নাউন আমি এখানে ওয়াটার ব্যবহার করলাম, কেমন? এখন আপনি দেখেন তো একটু আবার চিন্তা করে, আপনি কি কখনো বলতে পারেন এ ওয়াটার? কিংবা উপরের যে উদাহরণগুলো আমি দিয়েছি সেরকম করে আপনি কি বলতে পারেন 10 ওয়াটার্স? এ ওয়াটার অর 10 ওয়াটার্স। এই যে দেখেন, আমি আপনার ম্যাটেরিয়াল নাউনকে এই কাউন্টেবলের মতো করে এ বয় 10 বয়েস এভাবে কি আমি বলতে পারবো? পারবো না। সো আমি কি করব? আমি এই মাঝখানে আমি একটা কাটা চিহ্ন দিলাম। কেন করছি এটা? দেখেন তো এটা আমি কেন করলাম? বিকজ ইউ ক্যানট ইউজ ইট লাইক দিস। আপনি এখানে A 1 2 3, অথবা আপনি 5 10, অথবা আপনি নাম্বার অফ, অথবা মেনি ওয়াটার্স, এই ধরনের যে ব্যবহারগুলা এগুলো আপনি করতে পারবেন শুধু কাউন্টেবলের সাথে, আনকাউন্টেবলের সাথে করতে পারবেন না। বিকজ ওয়াটার আমি গুনতে পারি না। তো যেটা আমি গুনতে পারবো না সেটা আমি একটা পানি 10টা পানি কিভাবে বলবো? পসিবল না। একইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনটাতে একটু যাই আমরা। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি কি করতে পারি এখানে? অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ যেমন আমি দিলাম, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হচ্ছে ফর এক্সাম্পল অনেস্টি। এখন আপনাকে যদি কেউ যদি বলে একটা সততা, এ অনেস্টি, এভাবে যদি আপনার পরীক্ষায় যদি কোনো একটা অপশন দেয়, নিচের কোন সেন্টেন্সটি ভুল, আপনি সেখানে দেখতে পাচ্ছেন এন অনেস্টি অথবা এ অনেস্টি। আপনি মনে করলেন এখানে এন হওয়া উচিত, ওকে ফাইন, এন অনেস্টি। তো এনটা কার সাথে ইউজ করবেন? যেটা আপনি গুনতে পারবেন। যেটা আপনি গুনতেই পারবেন না সেখানে তো আপনি এন ইউজ করার কোনো সুযোগ নেই। সো এন অনেস্টি বলতে পারবেন না। এক্ষেত্রে আপনার সঠিক উত্তর দাঁড়াচ্ছে শুধুই অনেস্টি। যদি অপশনের মধ্যে শুধুই অনেস্টি থাকে সেটাই হবে। যেমন আপনাকে বলা হলো সততা সর্বোৎকৃষ্ট পন্থা, তা আপনি বলবেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। উদাহরণের মধ্যে যদি আপনাকে অ্যান অনেস্টি বলা হয়, দা অনেস্টি বলা হয়, আপনি শুধু শুধু সেখানে অ্যান এবং দা ইউজ করবেন না, রাইট? সো এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝলাম যে ইংরেজিতে যে নাউনগুলো আমরা পাই তার মধ্যে দুইটা নাউনকে আমরা তাহলে কাউন্টেবল হিসেবে চিহ্নিত করতে পারি, আর দুইটা নাউন আছে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, সেগুলোকে আমরা আনকাউন্টেবল হিসেবে চিহ্নিত করতে পারি। এবং এটা পার্থক্যটা কোন জায়গায়?
পরীক্ষায় আমার কোন জিনিসটা এখান থেকে কোয়েশ্চেন করবে করবে হলো এটাই, যে এরকম কিছু সংখ্যাবাচক শব্দ, এ অথবা 10, 5 অথবা মেনি অথবা ধরেন লট অফ, এই ধরনের কিছু সংখ্যাবাচক শব্দ যেগুলো কাউন্টেবল নাউনের সাথে আমরা অনেক সময় ইউজ করি। তো সেগুলো ইউজ করলে কখনো সিঙ্গুলার হলে সেটা নাউনটাকে আমরা সিঙ্গুলার ফর্মে রাখি, কখনো প্লুরাল হলে তখন আমরা নাউনটাকে আমরা প্লুরাল ফর্মে আমরা রাখি, মানে নাউনটাকে ধরেন এস যুক্ত করে প্লুরাল করে দেই। কিছু নাউন আছে যেগুলো এস যুক্ত ছাড়াই অন্যভাবে প্লুরাল হতে পারে। আর আনকাউন্টেবলের সাথে যদি এরকম 1 2 3 5 এগুলো ইউজ করা হয় তাহলে বুঝতে হবে সেটা ভুল ইউজ করা হয়েছে। ঠিক আছে, অনেক অনেক বোঝাতে সেখানে মেনি ব্যবহার করা হবে না, মাছ ব্যবহার করতে হবে। যেমন ধরেন আপনি মাছ ওয়াটার বললে আপনি সেন্টেন্সটা কারেক্ট বলতে পারেন, কিন্তু মেনি ওয়াটার্স যদি বলা হয় তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? সো এই জন্য কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চেনাটা জরুরি। তাহলে এখন আপনাদের কাছে কি ক্লিয়ার? আপনারা যারা বাসায় আমার ক্লাসটা করছেন, আপনারা আমার সাথে একসাথে 2 4 বার মুখে মুখে বলে ড্রিল প্র্যাকটিস করতে পারেন। এটাই সাইন্টিফিক্যালি প্রুফড। আপনারা যত বেশি মুখে মুখে উচ্চারণ করে শিখবেন কোনো কিছু, তত বেশি এটা মনে থাকে। ফলে আপনারা 2 1 বার এটা আপনারা মুখস্থ করে নিতে পারেন বাসায়। এখনই আমার সাথে আপনি উচ্চারণ করতে পারেন যে কাউন্টেবল মানে হলো কমন প্লাস কালেকটিভ, আনকাউন্টেবল মানে হলো ম্যাটেরিয়াল প্লাস অ্যাবস্ট্রাক্ট। এটা আপনারা 2 4 বার বলে ফেলেন। কাউন্টেবল মানে কমন প্লাস কালেকটিভ, আনকাউন্টেবল নাউন মানে হলো ম্যাটেরিয়াল প্লাস অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? আর কাউন্টেবল মানে হলো তার সাথে আমি সংখ্যাবাচক শব্দ যোগ করতে পারবো, কিংবা মেনি অথবা এ নাম্বার অফ এই ধরনের আমি ডিটারমিনার গুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আর আনকাউন্টেবল নাউনের সাথে এরকম সংখ্যাবাচক কোনো শব্দই যোগ করা যাবে না, বরং সেখানে আনকাউন্টেবলের জন্য স্পেশাল কিছু ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, যেমন মাছ ইউজ করা যায়। ঠিক আছে? অ্যামাউন্ট অফ ইউজ করা যায়, এই ধরনের স্পেশাল কিছু ওয়ার্ড ইউজ করা যায়, সবগুলো ইউজ করা যায় না। এবং কোনগুলো ইউজ করা যায়, এই ধরনের কোন কোন শব্দ ইউজ করা যায় না, এটা নিয়ে আমাদের আরেকটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে ডিটারমিনার্স। ইনশাল্লাহ আপনারা ডিটারমিনারের ক্লাসটাও আপনারা নেক্সট সেগমেন্টে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি নাউনের যে আলোচনাটা, সেটা আমরা আই হোপ ক্লিয়ার হয়েছে আমাদের। So, আমরা এখন পরের আলোচনাগুলোতে আমরা যাচ্ছি। এইটুক যা বললাম তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, সবাই বুঝেছেন কি না, এটা কাইন্ডলি আমাকে দ্রুত আপনারা 10 সেকেন্ডে লিখে জানান। যদি আপনারা ভালো বুঝে থাকেন তাহলে আপনারা জাস্ট ওকে বললে হবে, আর যদি না বুঝেন তাহলে স্পেসিফিক প্রশ্নটা আমাকে করবেন। ওকে, আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড, একটু আমাকে জানান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাই দেখতে পাচ্ছি আপনারা ওকে লিখেছেন। মটোরোলা H50 ফিউশন, কাইন্ডলি আপনার নামটা কি একটু বলবেন? এখানে আমার স্টুডেন্টদেরকে আসলে আমার যখন একটু চেনার সুযোগ হবে, অন্তত বাই নেম, আমার আপনাদের সাথে ইন্টারাকশন করতে একটু বেশি ভালো লাগবে আমি মনে করি। তাতে করে স্টুডেন্ট অ্যান্ড টিচার্সদের মধ্যে এই যোগাযোগটা থাকলে এটা আমি মনে করি আন্ডারস্ট্যান্ডিংটা বেটার। সো মটোরোলা এজকে আমি একজন মানুষ হিসেবে চিনতে চাই, আমি একটি মোটরোলা হিসেবে বা একটি ডিভাইস হিসেবে চিনতে চাই না, কেমন? কাইন্ডলি মোটরোলা এজ, আপনি কি আমাকে একটু বলবেন আপনি আপনার নামটা কি? কাশেম রেজা, থ্যাংক ইউ। আপনি আপনার রিনেম করে নেবেন, এখানে একটা অপশন আছে রিনেম করার, আপনি কাইন্ডলি একটু রিনেম করে নেবেন। আমার এদিক থেকেও মেবি রিনেম করা যায়, বাট আমি এখন ওই ঝামেলায় যেতে চাচ্ছি না। আহ, কাশেম রেজা, থ্যাংক ইউ সো মাচ। আমাকে দেখলে ভালো লাগতো আসলে। দেখেন, আমাকে আমাকে দেখাটা ইম্পর্টেন্ট না, মেইনলি আমার পড়া বোঝাটা ইম্পর্টেন্ট। তারপরে আমাকে আপনি দেখতে পারবেন নিশ্চয়ই ভেরি সুন। আমি কিছু লাইভ ভিডিও সেশনে যুক্ত হব, আগে আমরা কিছুদিন একটু পড়ে নেই। আহ, এখন ইনফ্যাক্ট আসলে আজকে আমাদের একটু শিডিউল খুব ঝামেলা ছিল, আমি তারপরেও একটু টাইমটা ম্যানেজ করে নিলাম আর কি। সো হোপফুলি ইনশাল্লাহ ভেরি সুন সরাসরি আপনাদের লাইভ ক্লাসে আমরা যুক্ত হব। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছেন, এইটুকু জেনে আমার খুব ভালো লাগলো। নেক্সট হোয়াট উই ক্যান সি অন দ্য স্ক্রিন ইজ দ্যাট এখানে একটা কোয়েশ্চেন আছে, দ্য ওয়ার্ড এডজেক্টিভ ইজ এ অর অ্যান প্রোনাউন নাউন ভার্ব অ্যান্ড এডজেক্টিভ। এইটা বলতে আসলে মূলত বোঝানো হচ্ছে আপনারা এই অ্যাডজেক্টিভ নামে একটা টপিক আপনারা পান, কিন্তু এখানে প্রশ্ন করছে একটু টেকনিক্যাল, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নামে যে ওয়ার্ডটা আমরা চিনি সেটাকে আমরা গ্রামাটিক্যাল একটা টপিক মনে করি।
তো অ্যাজেক্টিভ নিজেই হচ্ছে কোন একটা শব্দ যেটা দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাপ প্রকাশ করে, তাকে আমরা অ্যাজেক্টিভ বলি। কিন্তু অ্যাজেক্টিভ শব্দটাই আসলে কি, সেটা কি একটা নাউন নাকি অ্যাজেক্টিভ নাকি প্রনাউন, মানে অ্যাজেক্টিভ শব্দটাই আসলে কি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তো অ্যাজেক্টিভ যেহেতু এটা একটা টপিকের নাম, তাই না? নাউন একটা টপিকের নাম, প্রনাউন একটা টপিকের নাম, সো অ্যাজেক্টিভ এটাও হচ্ছে একটা টপিকের নাম, ঠিক না? যেমন গ্রামারের অনেক টপিক আছে, টেন্স একটা টপিক, প্রেপোজিশন একটা টপিক, সো এটাও একটা টপিকের নাম। এই কারণে যেহেতু এটা একটা নাম, তাইলে এটাকে আমরা কি বলবো, নাউন বলবো। বুঝতে পেরেছেন? আমি এটা ব্যাখ্যা দিচ্ছি কেন, এটা আবার অনেকে হয়তো অ্যাডজেক্টিভকে আপনারা অ্যাডজেক্টিভ আনসারে দিয়ে দিতে পারেন। সো আপনারা এই জন্য, যারা জানেন না, এটা একটু জেনে রাখবেন। এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন কিছু কিছু পরীক্ষায় কিন্তু চলে আসে। ওকে, থ্যাংক ইউ ফর ইওর আনসার কাশেম রাজা, আপনি নাউন উত্তর দিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এই ধরনের কিছু স্পেশাল কেস আছে। আচ্ছা, আপনারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন, আমার রিডজি ক্যারিয়ারে আমি নিয়মিত গত প্রায় মেবি 4-5 দিন ধরে আমি এনটিআরসিএ এবং এরকম চাকরি রিলেটেড পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান, আমি প্রতি ভিডিওতে দুইটা দুইটা প্রশ্ন সমাধান আমি ভিডিও আমার পেজ থেকে ছাড়া হচ্ছে। আমাদের যিনি কন্টেন্ট পাবলিশার, তিনি সেই কাজটি করে যাচ্ছেন আপনাদের জন্য। এই পর্যন্ত মনে হয় 4টা বা 5টা মনে হয় সিকুয়েল মনে হয় পাবলিশ হয়েছে। তো যদি আপনারা এগুলো কেউ না দেখে থাকেন, আমি একটু রিকোয়েস্ট করবো এগুলো আপনি একটু দেখবেন। তাহলে হবে কি, যে প্রশ্নগুলো পরীক্ষায় প্রায় সময় আসে, তার একটা ভালো আপনার একটা ধারণা পাবেন। এবং সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ যেগুলো সমাধান দেওয়া হচ্ছে, আমার টার্গেট আছে কমপক্ষে 100 বা 200 প্রশ্ন, এভাবে বিগত বছরের প্রশ্ন দুইটা দুইটা করে বিস্তারিত সমাধান আমি প্রকাশ করব। যতদিন আপনাদের মোটামুটি এনটিআরসি এর পরীক্ষা না হচ্ছে, ততদিন এরকম আপনারা দুইটা দুইটা করে মোটামুটি 100 থেকে 200 যদি প্রশ্ন সমাধান পান, এটা আপনাদের খুব কাজে আসবে। এবং এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান হিসেবে আরো একটা এরকম সিরিজ আমার করার প্ল্যান চলছে। তো এই জিনিসগুলো আপনারা একটু চোখ রাখবেন। হ্যাঁ, মাঝখান দিয়ে এই কথাটা একটু বলে দিলাম। এখন আসেন আবার টাইপস অফ নাউনে আমরা একটু রিভিউ দেখে নিই। তাহলে আমরা প্রপার নাউন মানে কি বলেছিলাম, নির্দিষ্ট এমন একটি নাম যেটা দিয়ে একটা মাত্র নাউনকে বোঝায় পৃথিবীতে। কমন নাউন, জেনারেল নেম মানে সাধারণ যে নামটা, কমন নাম। কালেকটিভ মানে বলেছেন একটা গ্রুপ নাউন। ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেটা দেখা যায় না, যেটা আইডিয়া অথবা কোনো কিছু ধারণা বোঝায়, কোয়ালিটি বোঝায়, সেগুলা। এগুলা বিস্তারিত আপনারা শিটে পাবেন, এভাবে শিট আপনারা পাবেন। এখন আপনারা আমাকে বলেন তাহলে সঠিক উত্তরটা আপনারা দ্রুত চ্যাট বক্সে লিখে নেবেন, অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট। এখানে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলছে সেটা বলে নাই, এখানে বলছে অ্যাবস্ট্রাক্টের বিপরীত অর্থের শব্দ কি। আপনারা জানেন আপনাদের এখানে গ্রামারের বাইরে কতগুলো ভোকাবুলারি আইটেম পরীক্ষায় আসে। সো অ্যাবস্ট্রাক্ট এইটা একটা ওয়ার্ড মিনিং হিসাবে, এইটার একই অর্থ যদি আমার থেকে চাই পরীক্ষায়, তাহলে এটা প্রশ্নটা হবে সিনোনিম। আর যদি আমার বিপরীত অর্থ যদি অ্যান্সার করতে হয়, তাহলে এটাকে আমরা বলি কি, অ্যান্টোনিম। সো অ্যাবস্ট্রাক্ট যে শব্দটা, সেটার অ্যান্টোনিম কি, তার আগে জানতে হবে অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থটা কি। সোজা কথায় অ্যাবস্ট্রাক্ট মানে হলো বিমূর্ত, মানে যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটাকে ইংলিশে বলে অ্যাবস্ট্রাক্ট। আর যেটা দেখা যায়, ছোঁয়া যায়, সেটা হচ্ছে কনক্রিট। কেমন? তাহলে অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট, তাহলে অ্যাবস্ট্রাক্টের বিপরীত যেটা শব্দ, সেটা কোনটা হতে পারে এখানে? তো আপনারা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন অ্যাবস্ট্রাক্টের বিপরীত শব্দ কোনটা। তাহলে 2 নম্বরের সঠিক উত্তর কি হতে পারে, সেটা আপনারা চ্যাটে জানাতে পারেন, ABCD যেটাই হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য নেম অফ অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড, মানে একটা সুনির্দিষ্ট ব্যক্তি বা যে কোনো জিনিস কিংবা স্থান, তার নামকে আমরা কি বলতে পারি? কালেকটিভ, ম্যাটেরিয়াল, প্রপার অর কমন। এটা অলরেডি আপনাদেরকে আমি বলেছি। সো 3 নম্বরের উত্তরটাও আশা আশা করি আপনারা দিতে পারবেন। সো 2 এবং 3 আপনারা ট্রাই করেন, অ্যান্সারটা আমাকে চ্যাট বক্সে জানান। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন রুলস, মানে আমি কিভাবে এই ওয়ার্ডগুলোকে আমি চিনতে পারি। এটা চেনার জন্য এখানে কিছু চিহ্ন দেওয়া হয়েছে। সো এটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি, শুধু প্রপার নাউনের ক্যাপিটালাইজ এই কথাটা বলি নাই। সেটা হচ্ছে, প্রপার নাউন আপনারা জানেন সাধারণত প্রথম অক্ষরটা আহ, কি হয়, ক্যাপিটাল লেটার হয়। যেমন ঢাকার ডি ক্যাপিটাল লেটার, জানুয়ারি, প্রতিটা মাসের নাম কিন্তু প্রপার নাউন হিসেবে চিহ্নিত। এই জন্য জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের প্রথম লেটারটা আমরা ক্যাপিটালাইজড করি। এর বাইরে আমাদের আরো যে ওয়ার্ডগুলো আছে, ফর এক্সাম্পল আমাদের যে সপ্তাহের যে 7টা দিন, স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত, প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়। স্যাটারডে, সানডে অর ওয়েনসডে, ফ্রাইডে, প্রত্যেকটাতেই আপনার ক্যাপিটালাইজড। এর বাইরে আপনি যদি কোন একটা ব্যক্তির নাম বলেন, প্রত্যেকটা ব্যক্তির নামের ক্ষেত্রেও সেম। আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনারা একটু আলাদা করে মনে রাখবেন, ইট ইস অলসো ইম্পর্টেন্ট। যে কোনো
স্থানের যে নাম, এর বাইরে কোন একটা প্রতিষ্ঠানের কখনো যদি নাম বলে, আই মিন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন, এই ধরনের যে নামগুলো, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল। ধরেন আপনি পড়েছেন বরিশাল সরকারি কলেজে আপনি পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে আপনি বরিশালের বিটা শুধু ক্যাপিটাল করবেন তা না, বরিশাল গভর্নমেন্ট কলেজ, সো বরিশাল গভর্নমেন্টের জি, কলেজ সি। আমি এমন স্টুডেন্টকে দেখি যারা অ্যাপ্লিকেশন লিখে, আমরা তো আবার আহ, আপনারা জানেন সরকারি কলেজে তো ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের রাইটিং যেমন আমরা দেখি, আবার সেখানে অনার্স এবং মাস্টার্স স্টুডেন্টদের রাইটিংও দেখি। সো এখানে একেবারে মাস্টার্স পর্যন্ত কমনলি স্টুডেন্টদের অনেকে এই ভুলটা করে। তারা, সেটা হচ্ছে, তারা অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম লেটারটা তারা জাস্ট ক্যাপিটাল দেয়, পরবর্তী ওয়ার্ডগুলো কেয়ারফুল না। যেমন ধরেন কেউ পড়ে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে, তাহলে সে ঢাকা ডিটা ক্যাপিটাল দিল, কিন্তু ইউনিভার্সিটি ইউটা ধরেন স্মল লেটার দিল, এটা কিন্তু হলো না। সঠিক অ্যান্সারটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এখানে ডি এবং ইউ দুটাই হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার। আপনি ধরেন জাতিসংঘের কথা আপনি আপনার কোন একটা ইংলিশ রাইটিং এ লিখলেন, দ্য ইউনাইটেড নেশনস, এখানে আপনি ইউনাইটেডের ইউটা যেমন ক্যাপিটাল দিবেন, নেশনস এর এনটা আপনি ক্যাপিটাল লেটার দিবেন, কেমন? সো এটা একটু সবাইকে কেয়ারফুল থাকতে হবে। তারপর কমন নাউন অলরেডি বলেছি, কালেকটিভ নাউনের কথা বলেছি, ম্যাটেরিয়াল বলেছি, অ্যাবস্ট্রাক্টের সংক্ষিপ্ত চেনার উপায়টা এগুলাও বলেছি, যেটা দেখা যায় না 6 দিনে। So এগুলো আর না বলি। এখন 4 নম্বরের উত্তরটা আপনারা আমাকে আহ ইয়েতে একটু প্রোভাইড করেন, চ্যাটের মধ্যে আপনারা একটু লিখে জানান। ঢাকা কোন ধরনের নাউন, এটা তো একেবারে স্পষ্ট আনসার আপনারা পারবেন আমার বিশ্বাস। তারপর 5 নাম্বার, উইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন। আরো 4টা অপশন আমরা এখানে পাচ্ছি, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে কার, রেইন, ফাস্ট, এগুলো হচ্ছে 4টা অপশনের মধ্যে একটা একদম স্পষ্ট আনসার, আপনারা দেখেই চিনতে পারবেন। এবার 6 নম্বরে, দ্য পদ্মা ইজ আ রিভার, পদ্মা হচ্ছে একটা নদী। এখানে পদ্মা শব্দটাকে আমরা কোন ধরনের নাউন হিসেবে পাচ্ছি বা কোন ধরনের পার্ট অফ স্পিচ হিসেবে আমরা পাচ্ছি, সেটা আপনারা আই হোপ বলতে পারবেন। এটা আশা করি আপনাদের জন্য সহজ উত্তর। তার আমি একটু পরে অ্যান্সার গুলো বলবো। তারপর 7 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই গার্ল শব্দটাকে আমরা কি প্রপার বলবো, নাকি কমন বলবো, নাকি অন্য কিছু বলবো? সো 7 পর্যন্ত যারা উত্তর দিয়েছেন তারা এবার এখানে ছোট্ট করে উত্তরটা আপনারা মিলিয়ে নিতে পারেন। আনসার এই যে 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত উত্তর দেওয়া আছে। আমি ব্যাখ্যা লাগলে ব্যাখ্যা বলে দিব, বাট এটা আমাদের লেকচার শিটে যেহেতু এটা রেডি করা আছে, সো আপনারা রেডিমেড আনসারটা নিয়ে নিতে পারেন আর কি এখান থেকে। ইসরাত জাহান, আপনি মনে হয় 2 নাম্বার বি বলেছিলেন। আপনারা সবসময় উত্তর দেওয়ার সময় আপনারা নাম্বারটা একটু মেনশন করে দিবেন। যেমন ধরেন আপনি 2 নাম্বারের উত্তর দিচ্ছেন, তাহলে আপনি 2 পয়েন্ট বি দিবেন। 3 নাম্বারের উত্তর দিচ্ছেন 3 পয়েন্ট সি, এভাবে ধরেন আপনি লিখবেন। তাহলে এটা একটু ইজি হয় ট্রেস করতে, যখন আমরা একসাথে অ্যান্সার পড়বো তখন আমাদের জন্য ইজি হয়। সো কাশিম রাজা, আপনি বলেছেন প্রপার নাউন, এটা কোনটা বলেছেন? নিশ্চয়ই সেটা 2 নাম্বারটাই বলেছিলেন, আমার যদ্দূর মনে হয়, নাকি? যদি 2 নাম্বারটা হয়ে যায় তাহলে না, যদি 3 নাম্বার বলে থাকেন তাহলে ঠিক আছে। 2 নাম্বারের ক্ষেত্রে তো বি সঠিক উত্তর। 3 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আহ সি হচ্ছে সঠিক উত্তর, রাইট। তারপরে আপনারা 4 নাম্বারে প্রপার বলেছেন, 4 নাম্বার হচ্ছে প্রপার, রাইট। তারপরে কমন, এ, এটা কমন কোনটা বলেছেন? হ্যাঁ, গার্ল। যদি গার্লের উত্তরটা যদি দেন তাহলে ঠিক আছে। গার্লটা হচ্ছে কমন নাউন, ওকে। আর কোনো আনসার নেই, দ্যাটস অল, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাচ্ছি কালেকটিভ নাউন লিস্ট। আচ্ছা, এই জিনিসটা কি, এটা একটু বলি। এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা নিবন্ধন পরীক্ষার্থী, আপনাদের জন্য এটা ভালো একটা কালেকশন। তবে আহ, আগে আপনাদেরকে বলেছিলাম যারা আপনারা অন্যান্য সরকারি চাকরিতেও ট্রাই করবেন, করার ইচ্ছা আছে, তাদের জন্য, বিশেষ করে বিসিএস তো অবশ্যই, যদি ইচ্ছা থাকে তাহলে আমি বলবো এই লিস্টটা আপনাদের জন্য একটা সুন্দর একটা বোনাস লার্নিং। সেটা কি, অনেক সময় পরীক্ষায় এই ধরনের ওয়ার্ডগুলো দেয়, তারপরে এই ওয়ার্ডগুলার সিনোনিম, অ্যান্টোনিম, কিংবা ধরেন এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা নিচের কোনটি কালেকটিভ নাউন, এই ধরনের প্রশ্ন অনেক সময় চলে আসে। তো আপনি যখন জানবেন প্রাইড অফ লায়ন্স মানে সিংহের দল, তাহলে আপনি দল বললেই আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। সো এই জন্য দল বোঝাই বা গ্রুপ বোঝাই এই ধরনের শব্দগুলো আমাদের চেনে রাখাটা জরুরি। যেমন ধরেন টিম, এটা একটা দল বোঝাচ্ছে, ঠিক আছে? তো সে কারণে এটা আমরা সহজেই বুঝি এটা কালেকটিভ নাউন। তো একইভাবে অডিয়েন্স, দর্শক শ্রোতা, ওখানে একজন না অনেকজন থাকলে তখন আমরা তাদেরকে দর্শক শ্রোতা বলি, তাই না? তো এটা আমরা সহজে ট্রেস করতে পারি এই ওয়ার্ডগুলা, বিকজ কারণ ওয়ার্ডগুলোর অর্থ আমরা চিনি বা জানি। বাট যেই ওয়ার্ডের অর্থ আপনি জানেন না, কিন্তু আপনি যদি অর্থটা জানতেন যে এটা দিয়ে দল বোঝায়, তাহলে আপনি সহজে উত্তর করতে পারেন। এই জন্য দল বোঝায় এরকম শব্দগুলো আপনারা যদি একটু চিনে রাখতে পারেন, তাহলে আপনি কালেকটিভ নাউনের প্রশ্ন আসলে পরীক্ষায় 1 সেকেন্ডে আপনি উত্তর দিয়ে দিতে পারেন। তাহলে এরকম দল বোঝায় কি কি আছে, যেমন প্রাইড অফ লায়ন্স, সিংহের দলকে ইংলিশে কিন্তু টিম অফ লায়ন্স বলবেন না,
হ্যাঁ, টিম বলতে শুধু প্লেয়ারদের ক্ষেত্রে বা অল্প কিছু কিছু ক্ষেত্রে আমরা টিম শব্দটা ইউজ করি, সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে। তো প্রাণীদের ক্ষেত্রে কিন্তু দল বোঝাতে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা হয়। যেমন দেখেন, গরুর পাল, সেখানে ইংলিশে কি ইউজ করা হয়েছে দেখেন, হার্ড অফ কাউজ অর ক্যাটল। এখানে হার্ড ইউজ করা হয়েছে, HERD, এটা এ না কিন্তু আবার। HARD মানে তো কঠিন বা কঠোর, আর এখানে হচ্ছে HERD। হ্যাঁ, এটা হচ্ছে মূলত গরুর পাল বোঝাতে ব্যবহৃত হয়েছে। আর প্রাইড অফ লায়ন্স, এখানে প্রাইড শব্দটা হচ্ছে সিংহের দল। যেমন ধরেন স্কুল অফ ফিশ, আপনারা শুনছেন কিনা জানি না, এটা এখানে অবশ্য আমার লেকচার শিটে আসার কথা। যিনি লেকচার শিটে আমাদের টাইপ করছেন তার অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে, আমরা একটু দেখে নিই সে আসলে কোনো কারণে বাদ দিছে কিনা। এই যে স্কুল অফ ফিশ, দেখতে পেয়েছেন, মাছের ঝাঁক বোঝাতে এটা স্কুল একটা ওয়ার্ড ইউজ করলাম। এই স্কুল মানে কিন্তু বিদ্যালয় না, মাছ আবার স্কুলে যায় এরকম তো হতে পারে না, তাই না? তাহলে এটা কি স্কুল অফ ফিশ মানে হলো মাছের ঝাঁক। টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের দল। গ্যালাক্সি অফ স্টার্স, নক্ষত্রমালা। ব্যান্ড অফ পিলগ্রিমস, তীর্থযাত্রী মানে হলো যারা ধর্মীয় স্থানগুলোতে ভিজিট করতে যায় তাদেরকে বলে পিলগ্রিম। যেমন যারা মক্কা শরীফে হজ করতে যায় তাদেরকে বলা হয় পিলগ্রিম। যারা খ্রিস্টানদের ক্ষেত্রে ধরেন ভ্যাটিকান সিটিতে কোনো তাদের উপাসনার নিয়তে যায়, সেটা হচ্ছে তারা হচ্ছে পিলগ্রিম। বা হিন্দু ধর্মের ক্ষেত্রে যারা মন্দিরে যাচ্ছে তাদের উপাসনার জন্য, তারা হচ্ছে পিলগ্রিম। ওকে, সো এদেরকে বলা হয় পিলগ্রিম। আর এই পিলগ্রিমদের যে দল সেটাকে বলা হয় ব্যান্ড অফ পিলগ্রিমস। এরপরে হাইভ অফ বিস, মৌমাছির মৌমাছির চাক। তারপর ট্রুপ অফ মাঙ্কিস, বাদরের দল। সোয়ার্ম অফ ফ্লাইস, এক ঝাঁক মাছি। ব্রুড অফ চিকেনস, মুরগির বাচ্চার দল। এভাবে আপনারা আরো অনেকগুলো শব্দ পাচ্ছেন, এই শব্দগুলো আপনার মাথায় রাখবেন। এদিকে আবার ডান পাশে দেখেন ফ্লক অফ বার্ডস, এটা আবার খুবই কমন, পাখির ঝাঁক। এটা খুবই কমন একটা কালেকটিভ নাউন। এরকম কিছু কমন কালেকটিভ নাউন আছে, আপনারা চাইলে এগুলো মার্কিং করে রাখতে পারেন। আমি একটা একটা করে বলে যাচ্ছি, আপনার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, অথবা আপনার এই লেকচার শিটটা আপনার PDF আকারে পেয়ে যাবেন আফটার দ্য ক্লাস। তখন আপনারা এগুলা পরে ম্যাচ করবেন। আপাতত হয়তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা মার্কিং করে রাখতে পারেন ওয়ার্ডগুলা। যেমন প্রাইড অফ লায়ন্স, হার্ড অফ কাউস ক্যাটল, এগুলা খুবই কমন। তারপরে নিচে অ্যাসওয়ার্ম অফ ফ্লাইস দেখতে পাচ্ছেন, এটাও কমন। ডান পাশে এখানে প্যাক অফ ওলভস, এটা একটা কমন কালেকটিভ নাউন। তারপর ফ্লক অফ বার্ডস, এটাও হচ্ছে একটা কমন কালেকটিভ নাউন। কেমন? ব্যান্ড অফ মিউজিশিয়ানস, মাঝে মাঝে ব্যান্ড শব্দটা আমরা দেখি, আহ, এটাও মিডিয়াম পর্যায়ের ইম্পর্টেন্ট বলা যায়। এর মধ্যে আমরা আরো যা পাচ্ছি তাতে আপনি এখানে আলাদা করে যদি মার্ক করেন, স্কুল অফ ফিশ যেটা বলেছি সেটা মার্ক করতে পারেন। আরেকটা আছে শব্দ এখানে, সেটা হচ্ছে কোথায় জানি গেল ওয়ার্ডটা, সোয়ার্ম অফ ফ্লাইস তো বলেছি আপনাদেরকে। লিটার, পাইল, গ্যাদারিং, ফ্লাইট, ক্রাফট, ক্লাম্প অফ ট্রিজ, ট্রুপ অফ হর্সেস, আ হোস্ট অফ স্পির, আ মাল্টিটিউড অফ পিপল, স্ট্রিং। আচ্ছা, পরীক্ষার জন্য আমি আসলে ভেরি ইম্পর্টেন্ট যেগুলো শুধু সেগুলো আপনাদেরকে মার্ক করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মনে হচ্ছে এখানে একটু মিসিং হয়ে গেছে। তো যদি আপনাদের আসলে নিবন্ধন পরীক্ষার জন্য এগুলো যথেষ্ট, সেক্ষেত্রে ফ্লাইট, পলিশ, শাওয়ার, কুইভার অফ অ্যারোস, আই হোপ এগুলাই চলবে। এগুলো আপনারা ওভারঅল জাস্ট পড়ে নিয়েন, ঠিক আছে? বাংলা সহ দেওয়া আছে, এগুলো আপনারা জাস্ট ওভারঅল পড়ে নিয়েন। আপাতত এগুলোতে চলবে মনে হচ্ছে আমার কাছে। এই যে এই ট্রুপ শব্দটা, এই ট্রুপ শব্দটা একটু মনে রাখবেন, ট্রুপ। আর হচ্ছে ক্রাউড তো আপনাদের বলেছি। ট্রুপের একটা সিনোনিম হিসেবে এখানে রেজিমেন্ট ইউজ করছে। এই ট্রুপ এবং রেজিমেন্ট, এই ওয়ার্ডগুলো একটু জাস্ট মনে রাখবেন। আই হোপ এগুলো দিয়ে চলবে আপনাদের। এখন আপনারা এখানে 8, 9, 10, 11 এগুলোতে আপনারা এক্সারসাইজ পাচ্ছেন। আপনারা এই ওয়ার্ডগুলো শেখার পরে আপনারা এই এক্সারসাইজ গুলো পারেন কিনা একটু দেখে নেবেন, কেমন? তখন আপনাদের নিজেদেরকে একটু যাচাই করা হয়ে যায়। তারপরে আমরা এখানে 15 পর্যন্ত পাচ্ছি। এখন আসেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিভাবে আপনি চিহ্নিত করবেন বা শনাক্ত করবেন। আমি আপনাদেরকে বলেছি যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু তাতে কি যথেষ্ট? আপনি এইটুক দিয়ে কি আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন? কারণ পরীক্ষায় কোন নাউনের যে প্রশ্নটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা কি আদৌ অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রশ্ন না কমন কালেকটিভ নাউনের প্রশ্ন, এটা তো আসলে আপনি নিশ্চিত করে জানেন না। সো অনেক সময় এমনও হতে পারে যে নাউনটা আপনাকে বলছে যে এই নাউনটা কি কোন ধরনের নাউন, প্রপার, কমন, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। তখন কিন্তু আপনি ওই নাউনের অর্থটা টোটালি জানেন না, এমনও তো হতে পারে। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এই যে আইডেন্টিফিকেশন অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন আমি এখন আপনাকে যদি বলি এই ওয়ার্ডটা একটু দেখেন তো সবাই, গ্র্যাটিটিউড, এটা কোন ধরনের নাউন? কিংবা ধরেন আমি আপনাকে বললাম আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে ভিসিনিটি, এটা কোন ধরনের নাউন? অথবা আমি আপনাকে আরেকটা ওয়ার্ড দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন অল্ট্রুইজম। দেখি এবার আমাকে বলেন তো আপনি এই গ্র্যাটিটিউড, ভিসিনিটি, অল্ট্রুইজম, এই ওয়ার্ডগুলা, এই তিনটা ওয়ার্ড
এগুলো কোন ধরনের নাউন? এটা কি প্রপার কালেকটিভ কমন অ্যাবস্ট্রাক্ট নাউন? আপনি কি আসলে স্পষ্ট করে চিনতে পারবেন? পারবেন না। অনেকে হয়তো পারলে ব্যক্তিগতভাবে দু একটা ওয়ার্ড চেনা জানা থাকলে হয়তো পারবেন, আদারওয়াইজ যদি ওয়ার্ডগুলো চেনা জানা না থাকে তাহলে আপনারা অনেকে কনফিউজড থাকবেন এটা আসলে কোন ধরনের নাউন। এটা আপনি ক্লিয়ার কিন্তু কনফিডেন্টলি আপনি উত্তর করতে পারবেন না। এবং এটা কেন পারবেন না জানেন? কারণ নাউনগুলো চেনার জন্য কিছু টেকনিক আছে, ওই টেকনিকটা যদি আপনি না জানেন তাহলে আপনি আন্দাজে আনসার করতে পারেন না। এই কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো আবার আমরা একটু দেখি। প্রথমত গ্র্যাটিটিউডের শেষে দেখবেন TUDE আছে। আমি এটাকে একটু আলাদা মার্কিং করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ভিসিনিটির মধ্যে এখানে ITY যে অংশটা আছে আমি এটাকে একটু মার্কিং করে দিচ্ছি। এরপর অল্ট্রুইজম, এখানে ISM এই অংশটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি। সো ইউ ক্যান গেট হিয়ার 3 ওয়ার্ডস, এবং এই 3টা ওয়ার্ডের প্রত্যেকটার শেষেই কিছু সাফিক্স আছে, রাইট? এগুলোকে আমরা কি বলবো বলেন তো দেখি? কি বলবো বলেন? সাফিক্স। হোয়াট উই ক্যান সে? সাফিক্স। সো এই সাফিক্স গুলোর কাজ কি? এই সাফিক্স গুলোর কাজ হচ্ছে এই সাফিক্স গুলোর কাজ হচ্ছে একটা শব্দকে নাউন হিসেবে স্ট্যাবলিশ করা। কি বলেছি বলেন তো? এই শব্দগুলোর কাজ হচ্ছে একটা শব্দকে নাউন হিসেবে চিনতে পারা, অ্যাডজেক্টিভ হিসেবে চেনা, নাউন হিসেবে চেনা। আপনি কি জানেন এরকম অনেকগুলো সাফিক্স আছে যেগুলো নাউন গঠন করে, আবার এমন কতগুলো সাফিক্স আছে যেগুলো আবার অ্যাডজেক্টিভ গঠন করে। সো এই সাফিক্স গুলো আপনাকে জানতে হবে। এই সাফিক্স গুলো কি? সাফিক্স হচ্ছে মূলত শব্দের শেষে এরকম ব্যবহৃত একটা, দুইটা বা তিনটা অক্ষর বা অক্ষরগুচ্ছ, জাস্ট কয়েকটা লেটার, ইংলিশ লেটার এসে একটা ওয়ার্ডকে চেঞ্জ করবে। এবং চেঞ্জটা কি করবে? চেঞ্জ তার অর্থের মধ্যে, এবং ওই শব্দটার পদ পরিবর্তন করে দিবে। মানে একটা নাউনকে অ্যাডজেক্টিভ বানাই দিতে পারে, অ্যাডজেক্টিভ থেকে নাউন হয়ে যেতে পারে, ভার্ব থেকে নাউন হয়ে যেতে পারে। এই ধরনের ফাংশনটা কে করবে তাহলে বলেন তো? সাফিক্স। তাহলে সাফিক্সের কাজ কি? শব্দের অর্থের পরিবর্তন করা, এবং ওই শব্দটাকে তার পার্ট অফ স্পিচ বা পদ পরিবর্তন করার কাজ করে। মানে নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, এই ধরনের বিভিন্ন রকম চেঞ্জ করতে পারে, শব্দের গঠন পরিবর্তন করতে পারে। আরেকটা কি বলেছি? অর্থ পরিবর্তন করতে পারে। এগুলো করার জন্য কে আসবে? ওই সাফিক্স নামক একজন ভদ্রলোক এই প্রায় সময় আপনাদের এই ওয়ার্ডগুলো শেষে চলে আসবে। এবং এই সাফিক্সগুলো দিয়ে আপনাদেরকে চিন্তা হবে ওয়ার্ডটা আসলে কেমন। সুতরাং আজকে আমি আপনাদেরকে একজন ভদ্রলোকের সাথে পরিচয় করে দিচ্ছি, তার নাম হচ্ছে নাউন সাফিক্স। তাহলে সবাই এই ভদ্রলোককে কি নামে ডাকবেন বলেন তো? নাউন সাফিক্স। কেমন? এই নাউন সাফিক্সের কাজ কি? এর কাজ হচ্ছে শব্দের শেষে এসে সে নাউন গঠন করবে। নাউনটা এখন আপনার জন্য একদম শনাক্ত করাটা একদম ইজি হয়ে যাবে। তাহলে এরকম নাউন সাফিক্স কি কি? আপাতত আমরা এখন 3টা দেখতে পাচ্ছি: টিউট, ITY এবং ISM, ইজম। তার মানে আপনি যদি গ্র্যাটিটিউড শব্দটা, তাহলে এখন এই একই রকম যদি আপনি যদি আরেকটা ওয়ার্ড যদি আপনি পান ইংলিশে, ফর এক্সাম্পল আমি বললাম মাল্টিটিউড, কিংবা আমি বললাম ফোর্টিটিউড, ঠিক আছে, অথবা আমি বললাম ম্যাগনিটিউড, উচ্চতা বলি না আমরা? তাহলে এই শব্দগুলো প্রত্যেকটাই হচ্ছে নাউন। আবার কেমন নাউন? যদি প্রশ্ন করে কেমন নাউন, তাহলে আপনি আরো সহজে বলতে পারেন এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই নাউন সাফিক্স গুলার মধ্যে আমি এখন যে সাফিক্স গুলো আপনাদেরকে দিচ্ছি, এই সাফিক্স গুলা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে। কোনগুলা? এই TUD, তারপরে নিচে দেখেন ITY, এরপরে হচ্ছে অল্ট্রুইজম, ISM। যেমন আপনি দেখেন ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, কিংবা সেকুলারিজম, ঠিক আছে, ধর্মনিরপেক্ষতাবাদ। এরকম আপনি ISM দিয়ে আরো অনেক নাউন পাবেন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য আমি আপনাদের কিছু তাহলে নাউন সাফিক্স দিলাম। এখন এই নাউন সাফিক্সের নাম তাহলে আমরা কি এইভাবে বলতে পারি না? অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স। তার মানে এই সাফিক্স গুলা অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে সহযোগিতা করে। সুতরাং কি কি আছে এরকম? এই রকম অ্যাবস্ট্রাক্ট নাউন সাফিক্স চেনার জন্য আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি। সেই লিস্টটা আমি আপনাদেরকে মুখস্থ করার একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই দিব, ঠিক আছে? তো লিস্টে কি কি দেখেন: নেশন হুডশিপ, নেশন হুডশিপ, কেমন? আপনার এই 2টা শব্দ মুখস্থ করেন আমার সাথে: নেশন হুডশিপ ডমেন্ট। 3টা শব্দ: নেশন হুডশিপ ডমেন্ট। এর মানে কি বলেন তো? এর মানে হলো এই নেস, শন শন 2বার পড়ার দরকার নাই, আপনি একবার মুখস্থ পড়বেন। নেশন, নে মানে নেস, শন মানে এই 2টা। তাহলে নেশনের মধ্যে 3টা সাফিক্স পেয়ে গেলেন। হুডশিপ, হুড একটা, শিপ একটা। ডমেন্ট, ডম একটা, মেন্ট একটা। তাহলে নেশন হুডশিপ ডমেন্ট। আবার বলেন নেশন হুডশিপ ডমেন্ট। এই 3টে শব্দ আপনি 3বার, 4বার, 5বার করে করে এখনই পড়েন, দেখবেন
নেশন, হুডশিপ, ডোমেন পড়লেই আপনার 3, 5, 7 সাতটা সাফিক্স মুখস্থ হয়ে গেল। এই 7টা সাফিক্সের কাজ কি? অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে। কোনো শব্দের শেষে যদি এই নেশন, হুডশিপ, ডোমেন এগুলো দেখেন, তাহলে পরীক্ষায় আপনি নিশ্চিন্তে মুখস্থ আনসার করতে পারেন কি শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা 3টে শব্দ কি শিখলাম? নেশন, হুডশিপ, ডোমেন। এই 3টে শব্দের মধ্যে কয়টা সাফিক্স পেলাম বলেন? 7টা সাফিক্স। কেমন? আচ্ছা, তারপরে আসেন আবার নেশন, হুডশিপ, ডোমেনটা পরে কি? সি, সাইড, টি, চার, ইজম। এবার এটা কি পড়বেন? সি, সাই, টি এর উচ্চারণ তো বেশিরভাগ সময় ত অথবা দ হয়। তাহলে সি, সাই আর দ উচ্চারণ করলে সাইদ। তাহলে আমরা বলতে পারি সি সাইদ। এরপর টি, টি ওয়াই উচ্চারণটা প্রায় সময় টি উচ্চারণ হয়, তাই না? বেশি নি টি, টি উচ্চারণ হয়। এই যে এই টি ওয়াইটা হচ্ছে মূলত আই টি ওয়াই। ঠিক আছে? তাইলে সিসাইড, এরপরে টি, চার, টি ইউ আর এর উচ্চারণ হয় কি? চার। এক্সপেন্ডিচার, চার উচ্চারণ হয়। কালচার, চার উচ্চারণ হয়, তাই না? আর আইএসএম, এটাকে তো আমরা ইজম উচ্চারণ করি, এই যে অল্ট্রুইজম। তাহলে সিসাইড আর বাকি 3টে ওয়ার্ডকে একসাথে বলতে পারি টিচারিজম। টিচারিজম, তাহলে কি হলো? সিসাইড, টিচারিজম। তাহলে আমার টোটাল এখানে কয়টা সাফিক্স পেলাম? 6টা। আর শব্দ উচ্চারণ করতেছে কয়টা? 2টা। একটা হচ্ছে সি সাইদ, আর একটা হচ্ছে টিচারিজম। তাহলে সি সাইদ, টিচারিজম, এর আগে আমরা কয়টা পড়ছিলাম? 3টা। নেশন, হুডশিপ, ডোমেন্ট, সি সাইদ, টিচারিজম। এরপরে আরেকটা শব্দ এখন আমরা পড়বো, সেটা হচ্ছে এইচ আল রি। তাহলে এইচ এ এল আর ওয়াই, এই 3টাকে আমরা একসাথে পড়বো এইচ আল রি। এইচ আল রি, এইচ আল রি। তাহলে 3টে শব্দ আবার পড়ছি, সি সাইদ, টিচারিজম, এইজালরি। ওকে, তাহলে টোটাল 6টে শব্দ। সবাই একটু আমার সাথে পড়েন। আমি শুনতেছি না, বাট আমি ফিল করতেছি যে আপনার বাসায় নিশ্চয়ই প্র্যাকটিস করতেছেন মুখে মুখে উচ্চারণ করে। নেশন, হুডশিপ, ডোমেন্ট, সি সাইড, টিচারিজম, এইজালরি। ক্লিয়ার? আর আপনারা যদি একটা ছন্দ আকারে সবাই একসাথে যদি আনমিউট করে পড়তে চান, অনেক সময় কিন্তু আমরা অফলাইন ক্লাসে এরকম একসাথে সবাইকে উচ্চারণ করে বাধ্যতামূলক ভাবে শেখাই। এটা ইচ্ছে করেই বাধ্যতামূলকভাবে এই ধরনের উচ্চারণ করে আমি আমার যেগুলো বড় ক্লাসরুমে আমি অনেক সময় ক্লাস নিলে স্টুডেন্ট সংখ্যা বেশি থাকলে ওইটা আমি নিজে ইচ্ছা করে করি, ওইটা আমার ভালো লাগে। সবাই যখন একসাথে উচ্চারণ করে তখন এটা একটা ছন্দ থাকে, শিখতে সুবিধা হয়। So আপনারা যদি সবাই যদি ইন্টারেস্টেড হন, চাইলে আনমিউট করে সবাই একসাথে এই উচ্চারণটা করতে পারেন। নেশন, হুডশিপ, ডোমেন্ট, সি সাইড, টিচারিজম, এইজেলরি। এই যে আমি এই ওয়ার্ডগুলো যদি এখন মুখস্থ করে নিতে পারি, এখন আমার সুবিধা হচ্ছে কি জানেন? এই ওয়ার্ডগুলা এখন আমার জন্য একেবারে আজীবনের জন্য একটা কোয়েশ্চেন অ্যান্সার করাটা ইজি করে দিচ্ছে। সেটা হলো এই ওয়ার্ডের ভেতরে থাকা প্রত্যেকটা সাফিক্স আমি যেখানেই দেখব আমার সঙ্গে সঙ্গে মনে পড়বে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের ফাংশন। ওকে, সো এখানে এবার আমি এই সাফিক্সগুলোর ব্যবহারটা একটু দেখাচ্ছি। আই হোপ আপনারা অনেকেই জানেন। তো আমি রিকোয়েস্ট করব আপনারা যেটাই পারেন জানেন এখনই, সেটা আপনারা একটু দেখাতে পারেন, আপনার দক্ষতাটা আপনি প্রকাশ করতে পারেন। নেস দিয়ে, যেমন কাইন্ডনেস, স্মার্টনেস, এরকম ওয়ার্ডগুলোকে আমরা কি নাউন বলি। কেমন নাউন? তাহলে আপনি এখন সহজে বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কাইন্ডনেস, স্মার্টনেস এর মতো আপনি যদি নেস দিয়ে আরো দু একটা ওয়ার্ড পারেন তাহলে এখানে চ্যাটে লিখে দিতে পারেন। নেক্সট আছে শন, SION। এটা দিয়ে আমরা অনেক সময় কনফিউজ থাকি কোনটাতে SION কোনটাতে TION। মনে রাখবেন, এটা একটু কেয়ারফুলি আপনাদেরকে ইউজ করতে হবে। যেমন ধরেন এক্সপ্রেশন, এক্সপ্রেস থেকে এক্সপ্রেশন, সেখানে কিন্তু SION। কিন্তু আপনি যখন বলবেন ডিটারমিনেশন, সেখানে হচ্ছে TION। মূলত যে সমস্ত শব্দের শেষে TE থাকে, যেমন এক্সটারমিনেট, ন্যারেট, ঠিক আছে, এই ধরনের টি যুক্ত শব্দগুলাই সাধারণত TION দিয়ে শন নাউন হয়। আর যে সমস্ত ওয়ার্ডগুলো শেষে সাধারণত এস থাকে, ঠিক আছে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত দেখি SSION, অথবা অনেক সময় কিছু ক্ষেত্রে DE থাকলে সেগুলোও SION দিয়ে হয়। যেমন কনক্লুশন, এই ওয়ার্ডটা কিন্তু কনক্লুড, সমাপ্ত করা, কনক্লুড থেকে কনক্লুশন। সো আপনারা চাইলে SION দিয়ে একটা আলাদা উদাহরণ আপনারা দিতে পারেন। তারপরে আমরা হুড দিয়ে পাচ্ছি। যেমন ধরেন হুডের ক্ষেত্রে আপনার চাইল্ডহুড বলতে পারেন, ব্রাদারহুড বলতে পারেন, ভ্রাতৃত্ব। কিন্তু আমি এমনও শুনি অনেকে রবিনহুড বলে ফেলে। দেখেন, রবিনহুড তো একজন মানুষের নাম যদি হয়, তাহলে মানুষের নাম, মানুষের নাম মানেই তো আপনারা জানেন, আজকে প্রথমে ক্লাসে শুরুতে বলেছিলাম সেটা প্রপার নাউন, তাই না? তো সুতরাং এই ক্ষেত্রে আপনাকে এটা অবস্থা বোঝাতে হবে। যেমন ভ্রাতৃত্ব কিংবা পিতৃত্ব, তাহলে এরকম ফাদারহুড, ব্রাদারহুড, এগুলো হচ্ছে
অ্যাবস্ট্রাক্ট নাউন। শিপ, শিপ বলতে রিলেশনশিপ হতে পারে, ঠিক আছে, স্কলারশিপ হতে পারে, ডম ফ্রিডম হতে পারে, মেন্ট ম্যানেজমেন্ট হতে পারে, এনভায়রনমেন্ট হতে পারে। সিই, সিই দিয়ে কি হতে পারে বলেন তো? সিইটা বলতে আসলে কি বোঝায় জানেন? ANCE অথবা ENCE বোঝায় এটা। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা আপনাদেরকে ব্র্যাকেটে দিয়ে রাখতেছি। এটা অনেক সময় ANCE হতে পারে, অনেক সময় ENCE হতে পারে। কিছু শব্দ ENCE দিয়ে পাবেন, আর কিছু শব্দ ANCE দিয়ে পাবেন। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় ডিস্টার্ব, এই ওয়ার্ডটা থেকে যখন আপনি ডিস্টারবেন্স বলবেন ওখানে কিন্তু ANC। কনফার্ট থেকে কনফারেন্স, সেখানে কিন্তু আবার ENCE। রেফারেন্স, রেফার থেকে রেফারেন্স, সেখানে আবার ENCE। কিন্তু ইগনোর থেকে ইগনোরেন্স, সেখানে হচ্ছে আবার ANC। সো ক্যান ইউ এনিবডি, আপনাদের যে কেউ যদি পারেন, ক্যান ইউ প্লিজ গিভ এন এক্সাম্পল অফ সিই, ANC এবং ENCE দুটো দিয়ে এমন কোনো ওয়ার্ড আপনারা জানেন যেটা আমি আপনাদেরকে এখনো বলি নাই? এরকম কোনো ওয়ার্ড জানলে আপনারা এখানে রেসপন্স করতে পারেন। আমি যেগুলো বলেছি সেগুলো বলার দরকার নাই। সিওয়াই, সিওয়াই দিয়ে এরকম আমরা নাউন পেতে পারি। যেমন ধরেন অ্যাকিউরেট, আমরা নির্ভুল হলে বলি না অ্যাকিউরেট, এটার নাউন ফর্ম হচ্ছে অ্যাকিউরেসি, ওখানে সিওয়াই চলে আসে। এরকম আর কি কি আছে ওয়ার্ড যেটা আপনি জানেন? হ্যাঁ, চাইলে এখানে বলতে পারেন। যেমন একজন বলেছেন ইসরাত জান ডিসেন্সি, থ্যাংক ইউ, এই আনসারটা সঠিক হয়েছে। সাজ্জাদের একটা উত্তর আমি দেখতে পাচ্ছি, সেটি আমি বলবো উত্তরে। এই এল যুক্ত যে ঘটনাটা সেটা আমি একটু পরে বলবো, এটাতে একটা ফ্যাক্ট আছে যেটা এখনো বলি নাই, এটা আমি বলবো, আপনার উত্তরটা ওখানে পেয়ে যাবেন। তারপরে আসিফুল আলম, আপনি বলেছেন ইনহান্স, ওকে। আচ্ছা, আসিফ, আসিফের একটা উত্তর আমি একটু আপনাদেরকে দেই, এটা ইন্টারেস্টিং একটা জিনিস, সবারই জানার প্রয়োজন আছে। সেটা হচ্ছে ইনহ্যান্স, এই ওয়ার্ডটাতে যে সিইটা আমরা পাচ্ছি কিংবা ANC পাচ্ছি, আই এম জাস্ট মার্কিং ইট হিয়ার, এখানে একটা ছোট্ট একটা প্যাচ রয়ে গেছে। সেটা হলো, দেখেন, ইংলিশে কিন্তু অনেক কিছুই দেখবেন এরকম সিমিলারিটি থাকে যেগুলোকে আমরা কনফিউজিং পয়েন্ট বলতে পারি। যেমন ধরেন ANC দিয়ে আমরা আহ, একেবারে স্পষ্ট করে জেনেছি যে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। বাট একটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, ইনহান্স মানে কিন্তু বৃদ্ধি করা বা বাড়ানো, কেমন? তো যেটা করা বোঝায় সেটা তো ধরেন ভার্ব, তাহলে এক্ষেত্রে এটাকে কি আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে দিতে পারবো? না। এক্ষেত্রে আমি বলবো, আমি যদিও আপনাদেরকে এটা কনফিডেন্টলি বলেছি এই নিয়মগুলো এভাবে শিখলে হয়ে যাবে, রাইট, কিন্তু এর পরেও একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে আমরা সবসময় আমাদের কমন সেন্সটাও রাখবো, আমাদের মানে চোখ কান আমাদের খোলা রাখতে হবে, যেন আমরা অন্তত পক্ষে বেসিক ভুলগুলো যেন না হয়। যেমন ধরেন ইনহান্স মানেই হচ্ছে বৃদ্ধি করা, সো যেই ওয়ার্ডের অর্থ হচ্ছে করা বোঝাবে, যাওয়া, করা, খাওয়া, এই ধরনের মানে কোন একটা কাজ বোঝাবে আর কি, কাজ করা, সেটাকে অবশ্যই আমরা ভার্বই বলবো। এক্ষেত্রে এটা যদি কাকতালীয় ভাবে মিলেও যায় কোন একটা নাউন সাফিক্সের সাথে, কিন্তু আমরা ওইটাকে নাউন দিব না, কেমন? আমাদের এটা অর্থ অনুযায়ী এটা আমাদের ডিসাইড করতে হবে। এরকম আরো কিছু ওয়ার্ড ইংলিশ আছে, আমি এরকম আরেকটি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এই যে আসিফের রেফারেন্স ধরে আমি বাকিদের সবাইকে এটা বলে দিচ্ছি। এই ওয়ার্ডটা পরীক্ষায় এমনকি BCS এও মনে হয় কোন এক সময় এটা এই প্রশ্নটা এসেছিল, আমি ওয়ার্ডটা লিখে দিলাম, আপনারা একটু দেখেন সবাই। অকমেন্ট, এই ওয়ার্ডটা একটু সবাই জেনে রাখবেন। অকমেন্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা, এটাও হচ্ছে একটা ভার্ব। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অগমেন্টের মধ্যে এই মেন্ট যে সাফিক্সটা, এই সাফিক্সটা আমি আলাদা মার্কিং করে দিচ্ছি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। এই অগমেন্টেড মেন্টটা থাকার পরেও আমি কি এটাকে নাউন বলতে পারবো স্যার? নো, এটাকে আমি নাউন বলতে পারবো না। এবং কেন পারবো না? বিকজ মেন্ট শব্দটা এখানে নাউন সাফিক্স হওয়ার জন্য আসে নাই, বরং অগমেন্ট শব্দটা একটা অরিজিনাল ওয়ার্ড, ওয়ার্ডটা অরিজিনালি এরকমই ছিল, এবং এটার নির্দিষ্ট অর্থ হচ্ছে বৃদ্ধি করা, তার মানে এটা একটা ভার্ব। সো এরকম কিছু কিছু ওয়ার্ড ইংলিশে থাকতে পারে, এগুলো থাকলে বা কখনো যদি আপনারা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যেয়ে মনে হয় এরকম ডিফারেন্ট কিছু পেয়েছেন, ডেফিনেটলি এগুলো মার্ক করে রাখবেন। আমার পরের ক্লাসে এসে আপনারা আমাকে চ্যাটের মধ্যে সেই প্রশ্নটা লিখে আপনারা দিবেন, অথবা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপেও যদি আপনারা যদি জানান, গ্রুপে শেয়ার করেন, আমি যখনই ফ্রি হই সেখানে আমি উত্তর দিয়ে দিব। আর ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং আরেকটা আপনাদের জন্য প্রিভিলেজ থাকবে আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য রিডজি ক্যারিয়ারে, সেটা হলো যে কোনো সময় ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে চারটা সাবজেক্ট আমি জানি সবচেয়ে মৌলিক এবং সবচেয়ে একটু জটিল সমস্যাযুক্ত প্রবলেম হচ্ছে সমস্যাযুক্ত আপনাদের সেগমেন্ট হচ্ছে ইংলিশ সেগমেন্টটা। সো এখানে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, আরেকটা জায়গায় ইংলিশের পাশাপাশি কোয়েশ্চেন থাকে, যেটা হচ্ছে ম্যাথস। তো এই দুটো ক্ষেত্রে যদি আপনারা কোনো ঝামেলায় পড়েন, আমাদের ম্যাথ স্যারকেও যদি আপনারা যদি পার্সোনালি রিচ করতে পারেন, কোয়েশ্চেন করবেন, আর আমাকে বলে দিতে পারি আমার গ্রুপে এনি টাইম আপনাদের এরকম যদি কোনো এক্সাক্ট কোনো কোয়েশ্চেন থাকে, সেটা আপনারা ওই প্রশ্নটার ছোট্ট স্ক্রিনশট কিংবা ছবি তুলে সেই প্রশ্নটার অংশটুকুই আপনারা আলাদা করে ক্রপ করে আমার এখানে গ্রুপে দিয়ে দিতে পারেন। আমি সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইমে ফ্রি হলেই ওইটা আমি আপনাদেরকে সলভ করে দিতে পারি। এটা আপনারা যারা রেগুলার প্র্যাকটিস করেন তাদের জন্য আই হোপ আমি এটা ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, নেক্সট এখন পয়েন্টে চলে যাচ্ছি। সেটা হলো CY
এটা তো বললাম অ্যাকিউরেসি, তারপর টিএইচ। আচ্ছা, এখানে আরেকটা আমি অ্যান্সার এখনো পর্যন্ত উত্তর দেইনি, ডেমোক্রেসি। ইয়েস, এটাও একটা সঠিক উত্তর, ডেমোক্রেসি। তারপর টিএইচ দিয়ে আমরা একটা নাউন পেতে পারি কি কি, যেমন হেলথ। এই হেলথ শব্দটার অর্থ আমরা জানি অনেকে স্বাস্থ্য, কিন্তু এই হেলথ শব্দটা যে অন্য ওয়ার্ড থেকে এসেছে এটা আপনারা কি জানেন? এখানে টিএইচ বাদ দিলে ওয়ার্ডটা কি থাকে দেখেন, সেটা হচ্ছে হিল। হিল মানে হচ্ছে আরোগ্য লাভ করা বা উপশম করা, মানে কোনো রোগের চিকিৎসা করা বা উপশম করা, এটা হচ্ছে হিল। তো আবার আপনারা বলতে পারেন মানে জুতার যে হিল সেটাও তো হিল, তাই না? দেখেন এখানে কিন্তু সে অর্থে আসে না, এটা হচ্ছে ভার্ব হিসেবে হিল। ওকে, সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এই টিএইচ দিয়ে আমরা আরো কিছু নাউন আমরা পেতে পারি, যেমন ধরেন গ্রো। ইংলিশে একটা ওয়ার্ড আছে গ্রো, থেকে আমরা যখন নাউন ফর্ম পাই প্রবৃদ্ধি, তখন আমরা বলি কি গ্রোথ। ঠিক আছে, একটু প্লিজ। ওকে, সো টিএইচ এর ব্যবহারটা তাহলে গেল। আপনাদের তাহলে উত্তরগুলো একটু দেখে নিচ্ছি। আচ্ছা, একজন উত্তর দিয়েছেন ট্রুথ, ফেথ, ওয়ার্থ। থ্যাংক ইউ, পারফেক্ট এক্সাম্পল। টিওয়াই দিয়ে, টিওয়াই দিয়ে অলরেডি আপনাদের একটু আগে বলেছিলাম, অনেকগুলো শব্দে আমরা পাই, যেমন বিউটি। কেমন? তো এই বিউটি শব্দটা এটাও কিন্তু একটা টিওয়াই যুক্ত ওয়ার্ড। তারপরে টিওআরই, এক্সপেন্ডিচার পাচ্ছেন আপনারা, পাংচার। ঠিক আছে, আইএসএম, আইএসএম দিয়ে তো অনেক পেয়েছেন, ন্যাশনালিজম আমি বলেছি অলরেডি, হ্যাঁ, মার্কসিজম। আরেকজন বলেছেন নেসেসিটি, ইসরাত জাহান, আর আপনারটা কারেক্ট আনসার। তারপরে হচ্ছে এইজল, এখানে এই শব্দটাও আমরা পেতে পারি ব্রেক, ভাঙা। এটা একটা ভার্ব, ওখান থেকে আমরা পেতে পারি ব্রেকেজ। কেমন? তাহলে আমি হেলথের সাথে এটা যুক্ত করে দিচ্ছি। এই যে ব্রেক শব্দটা, এখানে আপনি জাস্ট এ জি ই যোগ করেন, তাহলে কি হয়ে গেল ব্রেকেজ। তারপর এ এল। এবার এ এল এর উত্তরটা একটু বলি সবাইকে, শোনেন সবাই। এই এল এর একটা একটা পয়েন্ট আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যেমন দেখেন, ধরেন এই ওয়ার্ডটা দেখেন, নেশন। এই যে নেশন প্লাস এ এল, কি হয়ে গেল? ন্যাশনাল। আরেকটা শব্দ আবার দেখেন, আমি ধরেন গ্লোব। গ্লোব মানে কি, পৃথিবী না? তাহলে যোগ এ এল ইকুয়ালস গ্লোবাল। এবার আরেকটি ওয়ার্ড দেখেন, রিমুভ। রিমুভ প্লাস এ এল ইকুয়ালস রিমুভাল। ওকে, কিংবা রিফিউজ প্লাস এ এল ইকুয়ালস রিফিউজাল, রাইট? ওকে, সো এখানে ন্যাশনাল, গ্লোবাল, রিমুভাল, রিফিউজাল। ওকে, সো এই যে আমরা এই চারটে উদাহরণ পাচ্ছি। আমার ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে। আপনারা কি সবাই আমার সাথে ঠিকঠাক মতো যুক্ত আছেন, দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তো? এভরিওয়ান প্লিজ। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে প্রথম দুটো উদাহরণে নেশন প্লাস এএল, এই দুটো আমি একটু আলাদা মার্কিং করে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। সেটা হচ্ছে, নেশন শব্দটা হচ্ছে একটা নাউন, খেয়াল করেন সবাই একটু, নেশন শব্দটা হচ্ছে নাউন। আর সেকেন্ডটাতে গ্লোব শব্দটা হচ্ছে একটা নাউন। তাহলে এই দুইটাতে আমি মূলত কোন কাজটা করেছি জানেন? আমি মূলত যে কাজটা করেছি সেটা হচ্ছে নাউন, নাউন প্লাস এ এল। আমি মূলত এই কাজটাই করেছি, দেখেন, নাউন প্লাস এ এল, অর্থাৎ নাউনের সাথে আমি এ এল যুক্ত করলাম, এবং তাতে রেজাল্টটা কি হচ্ছে? রেজাল্ট হচ্ছে আমি একটা অ্যাডজেক্টিভ পেলাম। খুব খেয়াল করেন, আপনারা এখন অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে যান নাই, বাট এতটুকু জানেন, অ্যাডজেক্টিভ মানে কোন একটা নাউনকে বা প্রোনাউনকে বর্ণনা করার জন্য, হ্যাঁ, আমরা ব্যবহার করি। কেউ কেউ মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝালে অ্যাডজেক্টিভ হয়, এভাবে আপনারা অনেকে জানেন। সো আমি বিস্তারিততে যাচ্ছি না, জাস্ট এতটুকু বলতেছি, অ্যাডজেক্টিভ টপিকটা অন্তত পক্ষে কিছুটা যাদের ধারণা আছে। সো নাউন এর সাথে এ এল যুক্ত হলে যে শব্দটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে ন্যাশনাল শব্দটা হলো অ্যাডজেক্টিভ,
আবার এদিকে গ্লোব, এটাও নাউন, তাহলে নাউনের সাথে এল যুক্ত হয়ে গ্লোবাল, গ্লোবালটাও তাহলে একটা অ্যাডজেক্টিভ। আর রিমুভ প্লাস এল এর মধ্যে ইয়েটা কি, ডিফারেন্সটা কি? রিমুভ শব্দের মানে কি? রিমুভ শব্দটা হচ্ছে দূর করা, দূরীভূত করা, অপসারণ করা, ঠিক আছে? সো এই রিমুভ শব্দটা হচ্ছে একটা ভার্ব। তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখেন, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে রিমুভ শব্দটা যেহেতু একটা ভার্ব, তাহলে ভার্ব প্লাস এ এল ইকুয়ালস, এক্ষেত্রে আমি এটাকে কি বলবো দেখেন, নাউন। তাহলে আমার এই পয়েন্টে আবার আপনারা একটু নোট রাখেন, আমি এটাই বলতে চাচ্ছি। এই যে নাউন প্লাস এ এল সমান অ্যাডজেক্টিভ, আর ভার্ব প্লাস এ এল সমান নাউন। দ্যাট মিন্স আপনি এই জিনিসটা, আমি এখানে একটু কানেক্ট করে দেই, এই যে রিমুভের লাইনে আমি একটু কানেক্ট করে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে ভার্ব প্লাস এ এল হলে নাউন, নাউন প্লাস এ এল হলে অ্যাডজেক্টিভ। তার মানে এই রিমুভাল শব্দটার মধ্যে এ এল যুক্ত আছে, বাট এটাকে কিন্তু আমি নাউন বলবো, কারণ হলো রিমুভ শব্দটা একটা ভার্ব, ভার্ব থেকে এ এল যুক্ত হয়েছে বলেই এটা একটা নাউন। কিন্তু পরীক্ষায় যদি কখনো নাউনের সাথে এ এল যুক্ত কোনো শব্দ পান, যেমন ন্যাশনাল, গ্লোবাল, এখানেও তো এ এল আছে, এখন আপনি এ এল দেখলেই কি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবেন মুখস্থ? নো। এখানে এই পয়েন্ট একটু সবাই মাথায় রাখবেন, ভার্বের সাথে এ এল যুক্ত করলে তখন সেটাই হচ্ছে নাউন, আর যখন নাউনের সাথে এ এল যুক্ত থাকবে তখন সেটাকে নাউন বলবেন না, কারণ তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। সো আই হোপ আমার এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন, রাইট? যদি বুঝতে পারেন তাহলে আমি সর্বশেষ সাফিক্সটা বলেই চলে যাচ্ছি। সর্বশেষ সাফিক্স হচ্ছে আর ওয়াই, ঠিক আছে? আর ওয়াই। তো আর ওয়াই বলতে তো আপনারা অনেক জানেন, যেমন পয়েট মানে কি, কবি। তো আমরা পয়েট মানে কি পাই, কবি, কেমন? তাহলে পোয়েট্রি বললে কি বুঝাই? কবি বুঝাই না কবিতা বুঝাই? হ্যাঁ, তার কবিতা বা কাব্যের যে সংকলন সেগুলোকে আমরা বুঝাই, তাই না? তো সুতরাং এরকম অনেকগুলা ওয়ার্ড আপনারা পাবেন যেখানে আর ওয়াই যুক্ত থাকে, ঠিক আছে? তো সুতরাং এই ধরনের আর ওয়াই যুক্ত ওয়ার্ড আপনারা চাইলে শেয়ার করতে পারেন, মানে যেগুলো নাউনের কাজ করে। তারপরে হচ্ছে আমরা ওকে, আচ্ছা, এখানে আর এক্সট্রা দু একটা আছে, আমার মনে হয় আপাতত আপনাদের এগুলা দিয়ে চলবে, আপনারা এগুলো একটু সবাই মাথায় রাখবেন। আমি এগুলো জাস্ট একটু ফন্ট ছোট করে আপনাদেরকে একটু দেখাই। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এই অ্যাবস্ট্রাক্ট নাউনের লিস্ট, এটা আপনারা একটু ভালো করে মুখস্থ রাখবেন, তাহলে ওয়ার্ডগুলো মনে থাকবে তো আপনাদের। আপনারা লিখে রাখছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এই ক্লাসটা প্রয়োজন, আপনারা যখন রিভিউ করবেন তখন এগুলো আপনারা আরেকবার ভালো করে দেখে নেবেন। আমি এটা আপলোড দিয়ে দিব, তখন আপনারা আরেকবার দেখে নিন প্রয়োজন হলে। নেশনহুডশিপ, ডোমেন, সি সাইজ, টিচারিজম, এইজালরি, এটা আপনারা একটু ভালো করে জেনে নেবেন। ওকে, নেক্সট। এখন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো কিছু এখানে বৈশিষ্ট্য পাচ্ছি, যেমন কোয়ালিটি, স্টেট, অ্যাকশন, কর্ম বোঝায়, আইডিয়া বোঝায়, ফিলিং, অনুভূতি বোঝায়, এন্ড কি সাফিক্সেস যেগুলোর কথা আমি একটু আগে বলেছি, হু, টি ওয়াই এস আই ও এন, ঠিক আছে? তারপর হচ্ছে মনি, সি, টি ও এম, ইউ আর, এখানে আরো এক্সট্রা কয়েকটা এসছে। এগুলো দিয়েও নাউন ব্যবহার করার যে প্রক্রিয়া সেটা এখানে উদাহরণ সব আপনারা পাচ্ছেন। ওকে, এই যে এখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের এখানে ইউজ গুলো এখানে দেওয়া হয়েছে, সাফিক্সের উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে। সো এটাও আপনাদের জন্য ভালো একটা কালেকশন হতে পারে, আপনারা যারা এটা নিয়ে আরেকটু কাজ করতে চান তারা এটা নিয়ে একটু ভালো করে পড়াশোনা করবেন। 16 নম্বরে আমরা আবার এই এই সমস্ত ফাংশন যেগুলো আমরা জেনেছি সেটার একটা এখানে আমরা ইয়ে দেখতে পাচ্ছি, এক্সারসাইজ দেখতে পাচ্ছি। সো আপনারা যদি এই এক্সারসাইজটা ভালো করে যদি আপনারা মানে ইয়ে করতে চান, কমপ্লিট করতে চান, তাইলে আমি বলবো এটা আপনারা কার কয়টা সঠিক উত্তর হচ্ছে এটা আপনারা একটু চাইলে জাস্টিফাই করে দেখতে পারেন, কেমন? এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ হচ্ছে যত বেশি আচ্ছা, আরেকটা তথ্য দেই আপনাদেরকে, যত বেশি প্রশ্ন এবং এক্সারসাইজ সলভ করবেন তত বেশি কিন্তু আপনারা ইংরেজিতে ভালো করতে পারবেন। এবং ইংরেজি বলে না, সব সাবজেক্টে এটা আমি বলবো। এই জন্য প্রত্যেকদিন আপনারা পারলে বসে বসে 20টা, 30টা, 40টা এরকম আপনারা মানে প্র্যাকটিস করবেন বিভিন্ন টপিকের উপর। যেমন ধরেন আপনি আজকে নাউনের টপিকের উপর আলোচনা হলো না, তাহলে আপনি নাউন নিয়ে এরকম 100টা প্রশ্ন, 50টা প্রশ্ন আপনি প্র্যাকটিস করেন। আর অনলাইনে অনেক রকম টেস্ট আছে অনেস্টলি। এমনকি আমরা রিডজি ক্যারিয়ারের একটা অ্যাপস ডেভেলপ অলরেডি হয়ে গেছে, আজকে দেখলাম মোটামুটি এটার অ্যাপস এর বেসিক কাজ হয়ে গেছে। আমরা শুধু এখন ওখানে এক্সারসাইজ কোয়েশ্চেন গুলা ইনপুট দেওয়ার কাজ বাকি আছে। যদি এটা এভরিথিং ওকে হয়ে যায়, এটা আমরা পাবলিশ করলে আপনাদেরকে জানিয়ে দেবো। সো
এখন এরকম অনেক অপশন আছে যেখান থেকে আপনারা এই নিজেই একটা টেস্ট দিতে পারেন, চ্যাট জিপিটির মাধ্যমেও আপনারা টেস্ট দিতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা কথা আমি একটু আগে বলেছিলাম, যে নাউনগুলো যখন কাউন্টেবল হয় বা আনকাউন্টেবল হয় তাহলে সেটা আমরা ব্যবহার কিভাবে করব। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চিনলে সুবিধা কি, না চিনলে অসুবিধা কি, যে সমস্ত ওয়ার্ডগুলো কাউন্টেবলের সাথে বসে, যে সমস্ত ডিটারমিনারগুলো নাউন কাউন্টেবল নাউনের সাথে বসে, সেগুলো আমাদের চেনার বিষয় আছে। আর যেগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করা হয় সেগুলো আমাদের জানার বিষয় আছে। যেমন ধরেন এই যে মেন, ইফ, ইউ, সেভারাল, এগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে। তার মানে আপনি বয়, তারপর স্টুডেন্ট, তারপরে হচ্ছে টেবল, বুক, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলো কাউন্টেবল, তাই এগুলোর সাথে আপনি মেন ইউজ করতে পারেন, ফিউ ইউজ করতে পারেন, সেভারাল ইউজ করতে পারেন, কিন্তু এগুলোর সাথে আপনি মাছ ইউজ করতে পারেন না, লিটল ইউজ করতে পারেন না। তাহলে মাছ, লিটল এগুলো ইউজ করতে পারবেন আনকাউন্টেবল নাউনের সাথে, যেমন ধরেন ওয়াটারের সাথে, অয়েলের সাথে। সো এই এই ধরনের যে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবলের যে আলোচনাটা, এটাও আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটাও আপনাদেরকে একটু স্টাডি করতে হবে। আপনারা যে বই আছে বাসায় প্র্যাকটিস করার জন্য, সেখান থেকে আপনারা এই সংক্রান্ত প্রশ্নগুলো একটু দেখে নেবেন। বিশেষ করে এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চেনার জন্য আরো কিছু এখানে আপনাদেরকে ক্লু দেওয়া হয়েছে, এবং এই ক্লুটা আসলেই গুরুত্বপূর্ণ। এটা আপনারা কেউ অবহেলা করবেন না। এই ক্লুটা যেমন কি কি আছে আমি বলি। ফার্নিচার জাতীয় যে নাউনগুলো, এগুলোকে আমরা সবাই জানি কাউন্টেবল, চেয়ার, টেবিল, বেঞ্চ। কিন্তু আপনারা কি জানেন ফার্নিচার ওয়ার্ডটা নিজে আনকাউন্টেবল? এরকম খুব ইন্টারেস্টিং কতগুলো নাউন আছে। আমি এখন যে পার্টটা আপনাদেরকে বলতেছি, এটা নিয়ে, এটা বলার পরে আর অল্প কিছুক্ষণ পরে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন যে বিষয়টা আমি বলতেছি এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, কিংবা পরে এটা আলাদা করে আপনারা আলাদা করে স্টাডি করবেন। ফার্নিচার, এরকম একটা ওয়ার্ড হচ্ছে ইংলিশে লাগেজ। এখানে দিচ্ছে কিনা আমি দেখি। লাগেজ যদি না দিয়ে থাকে তাহলে আপনি এটা লিখতে হবে। ওকে, পেয়েছি, এখানে দেওয়া আছে এই যে লাগেজ। এটা আমি একটু আপনাদেরকে মার্কিং করে দিচ্ছি। এই লাগেজ শব্দটাও সেম কেস, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল। কিন্তু আপনি কি জানেন লাগেজ বলতে আসলে কি বোঝায়? আমাদের দেশে অনেকে আমরা ইংরেজি ব্যবহার করি খুব ভুল ভাল। আমি এমন অনেক শিক্ষিত লোকদেরকে দেখি যারা প্রায় মুখে মুখে অনেক ভুল বলে ফেলে। যেমন আমরা প্রায় সময় বলি যে আমার কাছে নিয়ার অ্যাবাউট 10 লাখস এর মতো আছে, যেগুলো আমি ইনভেস্ট করেছি, নিয়ার অ্যাবাউট আমরা বলি। সো নিয়ার অ্যাবাউট বলার দরকার নেই, বলতে হয় আসলে শুধু নিয়ারলি। সো এরকম লাগেজ মানে আমরা কি মিন করি? আমরা বড় একটা ব্যাগ হইলে আমরা সেটা লাগেজ বলবো? নো, নট দ্যাট। অ্যাকচুয়ালি আমরা যখন কোথাও যাই তখন আমাদের সঙ্গে হাত ব্যাগ থাকতে পারে, ট্রলি থাকতে পারে, সুটকেস থাকতে পারে, ব্যাকপ্যাক থাকতে পারে। আবার প্রত্যেকের মধ্যে পার্থক্য আছে। আপনি হাতে যেটা ক্যারি করেন সেটাকে আমরা হ্যান্ডব্যাগ বলি, রাইট? যেটা আমরা পেছনে আহ, আমরা ইয়ে করি, ট্রাভেল করার সময় আমরা পিঠে যেটি বহন করি সেটা হচ্ছে মূলত ব্যাকপ্যাক, রাইট? আবার ব্যাগ বলতে জেনারেল যে কোনো ব্যাগ হতে পারে। সুটকেস, যেটা সাধারণত আমরা চাবি দিয়ে বা কিংবা সুইচের মাধ্যমে আমরা ওপেন অ্যান্ড এন্ডিং এর ব্যবস্থা রাখি। আর ট্রাঙ্ক, যেটা হচ্ছে অপেক্ষাকৃত বেশি জিনিস রাখার জন্য বেশ ভেতরে ফাঁপা একটা স্থান সম্পন্ন এরকম কোন ব্যাগ হলে তখন আমরা সেটাকে ট্রাঙ্ক বলি। এবং এটা অনেক সময় মেটালের তৈরি হতে পারে, আবার মাঝে মাঝে এটা নন মেটালিক হতে পারে। ওকে, সো এই হচ্ছে ওয়ার্ড গুলা, এগুলো প্রত্যেকটাই কাউন্টেবল। কোনটা? ব্যাগ, সুটকেস, ট্রাঙ্ক, এগুলো। কিন্তু এগুলো সবগুলোকে একসাথে যখন আপনি বলবেন যে আমার লাগেজ কই, বা আমি আমার লাগেজ এই জায়গায় রেখে এসেছি, তো এই লাগেজ শব্দটা বলতে মূলত আপনার সঙ্গে থাকা সকল ধরনের তল্পিতল্পা বা ব্যাগ সবগুলোকে একসাথেই বলা হয় লাগেজ। সো লাগেজটা আনকাউন্টেবল, মনে রাখবেন। একইভাবে ওয়ার্ক শব্দটাকে আমরা অনেকে কিন্তু কাউন্টেবল মনে করি। আমি স্পষ্টভাবে বলতে পারি, আমি বিগত বছরে এই পর্যন্ত যতগুলো বিসিএস এর ক্লাস নিয়েছি, কিংবা নন বিসিএস এর ক্লাস যে যত জায়গায় আমার নেওয়া হয়েছে, আমি 90% স্টুডেন্টদেরকে মানে আমি উত্তর ভুল দিতে দেখেছি। আমি যখন জিজ্ঞেস করি তাদেরকে যে আমার দুটি কাজ আছে বা আমি আজকে দুটি কাজ করব, আমি দেখি আমার 90% স্টুডেন্ট আমাকে উত্তর দেয় আই উইল ডু 2 ওয়ার্কস। দেখেন কত বড় মিস্টেক হচ্ছে। আমি এটা কেন বলতেছি জানেন? এটা আপনাদের সতর্ক হওয়ার জন্য বলা আসলে। আই উইল ডু 2 ওয়ার্কস, এই কথাটা কেন ভুল? দেখেন আমি একটু আপনাদেরকে লিখে দেখাই। আই উইল ডু 2 ওয়ার্কস, আমি তাকে অনুবাদ করতে দিয়েছি আমি দুটি কাজ করব। স্টুডেন্টরা আমাকে উত্তর দেয় আই উইল ডু 2 ওয়ার্কস। এটা কেন ভুল? আপনি কি কেউ বলতে পারেন এটা কেন ভুল হচ্ছে? কারণ হলো ওয়ার্ক এই শব্দটা আনকাউন্টেবল। এখানে আমাকে কলামের উপরে দেখেন, এই কলামের উপরে কি লেখা আছে? আনকাউন্টেবল, তাই না? তার মানে এই নিচের প্রত্যেকটা ওয়ার্ড, ফার্নিচার, রেইন, মানি, পোয়েট্রি, ইকুইপমেন্ট, ব্রেড, ট্রাভেল, ব্যাগেজ এন্ড লাগেজ এন্ড ওয়ার্ক, লাস্ট ওয়ার্ড, এই ওয়ার্কটাও হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন যেটা আপনি আনকাউন্টেবল পাচ্ছেন সেটাকে কি আপনি আসলে 1 2 3 দিয়ে প্রকাশ করতে পারেন? ধরেন আপনি পেয়েছেন ওয়াটার, আনকাউন্টেবল। আপনি কি বলতে পারেন 2 ওয়াটার্স, 3 ওয়াটার্স, 5 ওয়াটার্স? বলতে পারেন না তো। সুতরাং ওয়ার্ক যদি আনকাউন্টেবল হয় তাহলে আপনি 2 ওয়ার্কস কিভাবে বলবেন? যেহেতু আনকাউন্টেবল, তার সাথে সংখ্যাবাচক শব্দ ইউজ করা যাবে না। আপনি যদি বলেন জব, যেমন পাশেই লেখা আছে দেখেন, কাজ বোঝাতে আবার জবও হয়। ঠিক আছে, কাজ বোঝাতে ইংলিশে ইংলিশে কয়েকটা ওয়ার্ড ইউজ করা যায় কাজ বোঝাতে: ওয়ার্ক, জব, বিজনেস, টাস্ক, এগুলো সবগুলোরই অর্থ হচ্ছে কাজ। সেক্ষেত্রে কোন শব্দ কাউন্টেবল? ওয়ার্ক শব্দ আনকাউন্টেবল। আর বাকি যেগুলো পাচ্ছেন
জব, টাস্ক, ডিড এগুলো কিন্তু কাউন্টেবল। ও হ্যাঁ, আরেকটা শব্দ কিন্তু কাজ বোঝাতে আনকাউন্টেবল হয়, সেটা অবশ্যই এখানে দেওয়া হয়নি, সেটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হলো বিজনেস। এই ওয়ার্ডটা একটু মনে রাখবেন সবাই। বিজনেস মানে, বিজনেস মানে এখানে আমি ব্যবসা বোঝাচ্ছি না। হ্যাঁ, ব্যবসা বোঝালে আনকাউন্টেবল, আবার এর বাইরে হচ্ছে কাজ বোঝালে, যেমন কেউ যদি বলে যে এটা তো তোমার কাজ না, হ্যাঁ এরকম আমরা বলি না অনেক সময়। একজন অফিসার বা একজন বা আপনি আপনার ছোট ভাইকে বললেন সে একটা অপ্রাসঙ্গিক কাজ করছে পড়াশোনা না করে, আপনি বলতে পারেন নো দিস ইজ নট ইউর বিজনেস, তোমার এটা তোমার কাজ না। এখানে আপনি এই বিজনেস যে শব্দ ইউজ করলেন এটা হচ্ছে আনকাউন্টেবল। সো এই ওয়ার্ক এবং বিজনেস এই দুইটাই হচ্ছে আনকাউন্টেবল, সুতরাং এগুলোর সাথে আপনি টু ওয়ার্কস, টু বিজনেসেস এভাবে আপনি বলবেন না। আই উইল ডু ওয়ান বিজনেস এভাবে বলবেন না, আপনি বলবেন অ্যাকচুয়ালি আই উইল ডু টু পিসেস অফ ওয়ার্কস। এখানে এবার নিয়মটা কি দেখেন, এখানে নিয়ম হলো এই ধরনের ওয়ার্ড গুলা মানে আনকাউন্টেবল ওয়ার্ড গুলাকে যদি আপনি সংখ্যাবাচক শব্দ দিয়ে যদি ব্যবহার করতে চান, তবে এরকম পিসেস অফ, অথবা আইটেম অফ, অথবা হ্যাঁ টু কপিস অফ, এরকম বিভিন্ন শব্দ ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, যেমন আপনি ওয়াটার, ওয়াটারকে আপনি সরাসরি আপনি যদি কেউ বলে, ফর এক্সাম্পল কেউ বললো কি আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, আই উইল ড্রিঙ্ক টু, এই যে এখানেও সেম কেস, আপনি ওয়াটার্স বলতে পারেন না, কেমন আই উইল ড্রিঙ্ক টু ওয়াটার্স এভাবে আপনি বললে সেন্টেন্সটা ভুল হবে। কিন্তু কেউ যদি বলে টু গ্লাসেস অফ ওয়াটার্স, তখন কিন্তু আবার সেন্টেন্সটা কারেক্ট। তার মানে পার্থক্যটা কি দেখেন, এখানে টু এর পর আমি কি ইউজ করলাম, গ্লাসেস, রাইট? টু এর পর আমি কি ইউজ করলাম, গ্লাসেস অফ। আই উইল ড্রিঙ্ক টু গ্লাসেস অফ ওয়াটার্স। এখানে এই গ্লাসেস অফ এবং ওইদিকে পিসেস অফ, এই দুইটা ওয়ার্ড কেন এখানে আসলে কারেক্ট হচ্ছে, কারণ আপনি দুইটা পিসকে আপনি প্লুরাল করতে পারেন, গ্লাসকে প্লুরাল করতে পারেন, কারণ গ্লাস তো আসলে গণনা করা যায়, ঠিক না? সো আপনি টু গ্লাসেস অফ, টু পিসেস অফ, এমনকি যদি বলেন এখানে টু লিটার্স অফও যদি বলেন, হ্যাঁ ধরে নিচ্ছি আপনি 2 গ্লাস পানি পান 2 লিটার পানি পান করতে পারেন, কেমন? তাহলে আপনি এখানে দিলেন টু লিটার্স অফ, মানে গ্রামাটিক্যালি টু লিটার্স বললে ওইটা কিন্তু কারেক্ট হচ্ছে। বাট আপনি যখন টু ওয়াটার্স বলবেন, টু ওয়ার্কস বলবেন, টু লাগেজেস বলবেন, এদিকে এর উপরে কি আছে, টু ট্রাভেলস, কিংবা টু ব্রেডস, টু ইকুইপমেন্টস, এইভাবে যদি আপনি এগুলোর সাথে টু দিয়ে ব্যবহার করেন, তখন আপনার সেই আনসারটা সঠিক হবে না। একইভাবে আবার ডান পাশের কলমটাতে আমরা একটু চলে আসি, সেখানে আমরা কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। সেই ওয়ার্ডগুলোর মধ্যে আচ্ছা এনিওয়ে আমি আপনাদেরকে তবে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো একটু বলে দেই, আপনারা যারা মার্কিং করছেন তারা মার্কিং করে ফেলেন। প্রথম যে কলামটা আলোচনা করছি সেখানে বলে যায় ফার্নিচারটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পোয়েট্রি আনকাউন্টেবল ইম্পর্টেন্ট, পোয়েট্রি বলে আনকাউন্টেবল, কিন্তু পয়েম কবিতা, পয়েম বললে কিন্তু কাউন্টেবল, মনে রাখবেন। তারপর ইকুইপমেন্টটা, এটা এটা আপনারা আন্ডারলাইন করেন। ব্রেডটা এটা মার্ক করেন, এগুলো স্ক্রিনশট নিয়ে মার্ক করতে পারেন। ব্যাগেজ অথবা লাগেজ, তবে লাগেজটা আমি আলাদা করে দিচ্ছি কারণ লাগেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ওয়ার্ক এবং বিজনেস এটা আন্ডারলাইন করেন। এবার আবার ডান পাশের কলমে চলে আসেন। এই ডান পাশের মধ্যে নলেজ, অ্যাকোমোডেশন, রিসার্চ এগুলো সবগুলো আনকাউন্টেবল, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ট্রাফিক, এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা আপনারা আলাদা করে মনে রাখবেন, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল। তবে দেখেন ট্রাফিক মানে আমরা অনেকেই কিন্তু একটা ভুল করি, যেমন আমরা বলি যে আহ, আজকে রাস্তায় অনেক ট্রাফিক ছিল। আচ্ছা এইভাবে যদি আমরা যদি বলি, বলেন তো দেখি আমার সেন্টেন্সটা কি সঠিক হবে? দেয়ার ওয়াজ a lot of traffic on the road today. There was a lot of traffic in the road today. এভাবে বললে সঠিক হবে, নাকি দেয়ার ওয়াজ a lot of traffic jam বললে সেন্টেন্সটা কারেক্ট হবে? দেখি আপনাদের একটা কোয়েশ্চেন করে আপনারা এটা উত্তর দিতে পারেন কেন। There was a lot of traffic বলবো, নাকি there was a lot of traffic jam today? দেখি বলেন তো এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক। এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক দেখি আপনারা বলেন তো, একজন চেষ্টা করেন দেখি। আচ্ছা দেখেন এখানে ট্রাফিক জ্যাম, অ্যালট অফ বলার পরেও ট্রাফিক জ্যাম, এই শব্দটা দেখেন একটু, এখানে সমস্যাটা কি? অ্যালট অফ ট্রাফিক জ্যাম, মনে রাখবেন ট্রাফিক মানে কি, ট্রাফিক মানে কিন্তু গাড়ি। তো আমরা অনেক সময় ট্রাফিক বললে খালি ট্রাফিক জ্যাম মিন করি, ঠিক আছে? ট্রাফিক বলতে আমরা মিন করি, আমরা এটা অর্থটা এভাবে ধরে নেই যে ট্রাফিক মানে ট্রাফিক জ্যাম। দেখেন ট্রাফিক মানে কিন্তু জ্যাম না, রাস্তায় অনেক জ্যাম বললো
হ্যাঁ, তাহলে এই জ্যাম বলতে আমরা ইংলিশে অনুবাদ করি অনেকে দেয়ার ওয়াজ অ্যা লট অফ ট্রাফিক জ্যাম। দেখেন, তো ট্রাফিক মানে হচ্ছে মূলত আজকে থেকে মনে রাখবেন গাড়ি, যানবাহন, শুধু এতটুকুই। আর এই যানবাহন অনেক জমে গেলে তখন যে জ্যামটা হয় সেটাকে আমরা বলি ট্রাফিক জ্যাম। তাহলে রাস্তায় অনেক গাড়ি ছিল, এটা অর্থ হচ্ছে দেয়ার ওয়াজ অ্যা লট অফ ট্রাফিক। ওকে। আর যদি জ্যাম বোঝান তাহলে জ্যামটা ইউজ করবেন। আর ব্যবহারের বিধিটা দেখেন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন, এই যে এখানে মার্ক করা আছে, অর্থাৎ আনকাউন্টেবলের যে কলাম সেখানে এটা দেখা যাচ্ছে, ট্রাফিক, ভোকাবুলারি, প্রোগ্রেস, মেশিনারি, এগুলো সবগুলো এই কলামটা হচ্ছে কিসের, আনকাউন্টেবলের। সুতরাং দেয়ার ওয়াজ অ্যালট অফ ট্রাফিক, এই ট্রাফিক শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের সাথে অ্যালট অফ কিন্তু ব্যবহার করা যায়, মাছ, অ্যালট অফ এগুলো ইউজ করা যায়, কেমন? তো সুতরাং এটা কারেক্ট। আর অ্যালট অফ ট্রাফিক জ্যাম এটা হবে না কেন? কারণ ট্রাফিক জ্যাম, মনে রাখবেন ট্রাফিক আনকাউন্টেবল কিন্তু জ্যাম হচ্ছে কিন্তু কাউন্টেবল, এটা মাথায় রাখবেন সবসময়। ট্রাফিক আনকাউন্টেবল আর ট্রাফিক জ্যাম কাউন্টেবল। এই জন্য এই ট্রাফিক জ্যামের আগে যখন আপনি অ্যালট অফ পেয়েছেন, অ্যালট অফ মানে কি, প্রচুর, তার মানে এখানে অ্যালট অফ ট্রাফিক জ্যাম না বলে বলতে হবে জ্যামস। তাহলে এটা প্লুরাল ফর্ম করতে হবে, এটা কি করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে, কেমন? এটা প্লুরাল ফর্ম করতে হবে, এই যে জ্যামস। এখন এটা কারেক্ট হবে। সো এরপরে প্রোগ্রেস, মেশিনারি, এগুলাও আনকাউন্টেবল নাউন। মেশিনারি বললে আনকাউন্টেবল, কিন্তু মেশিন বললে কাউন্টেবল। তাহলে এখন কি আপনারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আপনারা কয়েকটা তথ্য পেলেন। এক, যদি আপনারা দেখতে পান যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। আরেকটা জিনিস দেখতে পেলেন, কিছু সাফিক্স আমি বলেছি, নেশন, হুডশিপ, ডোমেন্ট, এই ধরনের কিছু সাফিক্স থাকলে সেটা সাধারণত আনকাউন্টেবল নাউন হয়। সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল নাউন। আর এর বাইরে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 নম্বর আমার লিস্ট। এটার ফাংশন কি? এটা ফাংশন হচ্ছে, এটা এগুলা দেখতে আপনার কাউন্টেবল মনে হচ্ছে, কিন্তু বাস্তবে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এগুলা, বা ইংরেজি গ্রামারে শত শত বছর ধরে এগুলো আনকাউন্টেবল নাউন হিসেবেই বিবেচিত হচ্ছে। সেই কারণে আমি এগুলাকে আনকাউন্টেবল হিসেবে মার্ক করব। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলারে আমার কোনো যুক্তি দাঁড় করাবো সেই ধরনের আপনার চিন্তা করার দরকার নেই। এরকম আমি অনেক স্টুডেন্ট পাই যারা এগুলা নিয়ে আবার অনেক গভীরে চলে যায়, দরকার নেই। এই ওয়ার্ডগুলা ইংরেজি সাহিত্যে বহু বছর ধরে আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে আমরা মনে রাখবো যে ফার্নিচার, মানি, পোয়েট্রি, ইকুইপমেন্ট, ব্রেড, ট্রাভেল, এদিকে পাচ্ছে কি রিসার্চ, ট্রাফিক, ভোকাবুলারি, হ্যাঁ, এদিকে লাগেজ, ওয়ার্ক, বিজনেস, এগুলো আনকাউন্টেবল। সো এগুলো মুখস্থ মনে রাখবেন, এগুলো আনকাউন্টেবল। ঠিক আছে। আর এগুলাকে যদি কখনো সংখ্যাবাচক শব্দ দিয়ে ব্যবহার করতে হয়, তবে এই সমস্ত শব্দগুলোর পূর্বে আপনারা কি ব্যবহার করবেন, এরকম পিস অফ, অথবা এই ধরনের কোন একটা পাত্র যেগুলোতে ওই নাউনটা রাখা হয়, এই ধরনের কোন একটা কন্টেইনিং ওয়ার্ড বা কন্টেইনার ওয়ার্ড আপনারা ইউজ করতে পারেন। এখানে আরেকটা ওয়ার্ড এরকম ইম্পর্টেন্ট ছিল, সেটা দেওয়া হয়নি, সোপ, সাবান। সাবানের ক্ষেত্রেও কিন্তু সাবানটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখবেন, এটা অনেকেই জানে না। তো যদি আপনি সাবানকে যদি আপনি সংখ্যাবাচক হিসেবে ইউজ করেন, তবে এভাবে ইউজ করতে পারেন, এ বার অফ সোপ। মানে একটি সাবান বললে এ বার অফ সোপ, এ সোপ বলা যাবে না। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তাহলে এ সোপ না বলে আপনি কি বলবেন, এ বার অফ সোপ। এরপর আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আনকাউন্টেবল, এই যে একটু আগে যেটা বলেছি, যেগুলা আপনি আনকাউন্টেবল পাচ্ছেন সেগুলোকে সংখ্যাবাচক শব্দ দিয়ে প্রকাশ করতে চাইলে এভাবে পিস অফ, টু পিস অফ, তাই বলে আবার সবকিছুর সাথে পিস অফ ইউজ করবেন না। ঠিক আছে। যেমন জুয়েলারি, হ্যাঁ, আমরা যে জুয়েলারি পরি, যদিও এটা আপনারা অনেকে এটা জুয়েলারি বলতে অভ্যস্ত, বিশেষ করে মেয়েরা। যারা এখানে আমাদের ফিমেল স্টুডেন্ট আছেন তারা একটু ভালো করে শুনবেন। আপনারা যে জুয়েলারি বলেন এটা আসলে ভুল উচ্চারণ, এটা সঠিক উচ্চারণ হচ্ছে জুয়েলারি, কেমন? তো এখন আপনি বলতে পারেন, আমি যদি আমার বান্ধবীকে যদি আজকে থেকে যদি বলি জুয়েলারি পরেছো কিনা, তখন তো আমার বান্ধবী আমার খুব খোঁচা মারবে কিংবা ট্রল করবে। এখন আমি কিভাবে বলি? তো এত লজ্জা রাখার দরকার নেই, সঠিক ওয়ার্ডটা, সঠিক উচ্চারণটা করে যাবেন। অন্যরা হাসলে সেটা তাদেরই দুর্বলতা, বাট আপনার জানা উচিত এটা জুয়েলারি। ওকে। আর এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এটাকে যদি কাউন্টেবলের মতো ইউজ করতে চান, তবে সেখানে পিসেস অফ যোগ করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, সবগুলো শব্দের সাথে পিস ইউজ করা যায় না। যেমন আপনি ধরেন বললেন যে আপনি রুটি, হ্যাঁ, আপনি এক টুকরো বা এক পিস আপনি রুটি বোঝাচ্ছেন, ওখানে আসলে সাধারণত আমরা ইউজ করি স্লাইসেস অফ। হ্যাঁ, সেজন্য এখানে পিস ইউজ না করে এখানে স্লাইস ইউজ করা বেটার। সো এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনি স্লাইস ইউজ করতে পারেন এখানে। আর পুরো একটা পাউরুটিকে তো আপনারা জানেন আমরা লোভস ব্যবহার করি, তাই না? সো ওইটা ইউজ করতে পারেন। তারপরে যেমন সাবানের ক্ষেত্রে একটু আগে বলেছি পিস অফ সোপ না বলে বার অফ সোপ আমরা বলতে পারি। ওকে। তারপরে হচ্ছে এই যে নিবন্ধন স্পেশালে বিগত বছরের কিছু প্রশ্ন আমরা এখানে অ্যাড করেছি, এগুলা আপনারা প্র্যাকটিস করবেন। শীটটা পিডিএফ আকার আপনারা পেয়ে যাবেন আফটার দ্য ক্লাস, তখন আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আমি চাইবো একটা প্রশ্ন আপনারা এখান থেকে মিস করবেন না প্র্যাকটিস করার ক্ষেত্রে। যদি কোনো ধরনের ধরনের আপনি অবহেলা করেন, তাহলে এটা আপনাদের কিন্তু সাফার করতে হবে। আর বাকি থাকলো প্রোনাউনের আইটেমটা,
এই প্রনাউনের আইটেমটার সাথে আমাদের লেকচার 2 এর একটা টপিক আছে, সেটা সহ একসাথে যুক্ত করে, যেহেতু আজকে একটা বেসিক ক্লাস ছিল নাউনের, তাই আসলে নাউনটাই আমি একটু বেশি সময় নিয়েছি। চাইলে প্রনাউনটা আজকে লেকচার 1 কমপ্লিট করার কথা, তো কিন্তু লেকচার 2 তে আমাদের তুলনামূলকভাবে একটু হয়তো সময় আমরা পেতে পারি, তাই মূলত ওইটার সাথে আমি প্রনাউনটা একসাথে ইনশাল্লাহ এটা মার্জ করে দিব আর কি। সো লেকচার 1 and 2 পরের ক্লাসে ইনশাল্লাহ আমাদের আই হোপ শেষ করতে পারবো। আর এখানে ভোকাবুলারিটা একটু এবার সবাই দেখেন, এখানে ভোকাবুলারিতে আমরা কি কি পাচ্ছি। এখানে সিনোনিমস এর বেশ কিছু এখানে আইটেম আছে, যেখানে একেবারে অপশনের অর্থ সহ আপনারা এখানে পাচ্ছেন। তো এই জিনিসটা আপনাদেরকে হয়তো একটু হেল্প করবে যাদের ভোকাবুলারিতে একটু দুর্বলতা আছে। আমি একটা ভোকাবুলারি শিট আমার প্রথম ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়েছিলাম, সেটা অনেকের কাছে কঠিন লেগেছিল, কারণ সেখানে আসলে ওয়ার্ডগুলা আপনার 1 by 1 একসাথে অনেকগুলো ওয়ার্ড দেওয়া ছিল। তো স্বাভাবিক ওয়ার্ড শেখা তো আসলে বিরক্তিকর বিষয়। তবে এখানে তাদের জন্য একটা কথা বলবো, আপনারা এখানে এভাবে যে কোয়েশ্চেন আকারে এবং অপশনগুলো আলাদা অর্থ আমি যে এখানে দিয়েছি, তো অন্ততপক্ষে এগুলো হলে শেষ করেন, তাহলে অন্ততপক্ষে কম শিখে বেশি কমন পড়ার একটা নিশ্চয়তা আপনাদের জন্য থাকলো। তো আপাতত এখানে বেশি না, 11টা আইটেম আপনারা সিনোনিম অ্যান্টোনিমের জন্য পাচ্ছেন। সো এই 11টার মধ্যে প্রত্যেকটাতে ধরেন 4টা বা 5টা আইটেম হিসেবে সবগুলোর অর্থ জানলে আগে 11টা আইটেমে আপনার 5 11 55টা ওয়ার্ডের অর্থ জানা হয়, যদি এখানে অনেকগুলো ওয়ার্ডের অর্থ আপনারা জানেন, সহজ আছে। তো দ্যাটস ইট, আজকের ক্লাস এতটুকুই। সবার জন্য শুভকামনা থাকলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ ক্লাস আমরা এখানে স্টপ করব। সবার জন্য শুভকামনা থাকবে। আরেকটা ছোট্ট নোটিস হচ্ছে, আগামী কালকের ক্লাস এবং পরশুর ক্লাস, আচ্ছা আমাদের সপ্তাহে নর্মালি 4 দিন ক্লাস থাকে, এটা আমাদের এনটিআরসি ব্যাচ 1-এও ছিল, ব্যাচ 2-তে আপনাদের সাথে সেভাবে থাকবে। তবে রোজায় একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আসলে আমরা চাচ্ছি আপনাদের, আমাদের যে নির্ধারিত আমাদের ক্যাডার শিক্ষক বৃন্দ, এই ধরনের স্যারদেরকে দিয়ে আসলে আপনাদের ক্লাসগুলো নিতে। তো সেক্ষেত্রে স্যারদের একটু অসুবিধাও থাকে। স্বাভাবিকভাবে ক্যাডার অফিসার যারা থাকেন তাদের আসলে ক্লাস শিডিউল, সময়ের শিডিউলটা খুবই টাফ, অনেক সময় তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি জানি না আপনারা এই ব্যাপারটাতে হয়তো অভ্যস্ত হতে অসুবিধা হয় কিনা। সেক্ষেত্রে আমরা যে কোনো শিক্ষকদেরকে দিয়েও আমি চাইলে ক্লাসটা কন্টিনিউ করতে পারি, যদি আপনারা সেভাবে ইয়ে না করেন। তবে আমাদের যে স্যাররা আছেন, আমি বিশ্বাস করি ওনারা হয়তো যে কোনো একটা টাইমে আমাদেরকে রেগুলার সময় দিতে ওনারা রাজি আছেন। হ্যাঁ, তবে বলেছেন কি ওনাদেরকে সময়ের ক্ষেত্রে একটু ছাড় দিতে হবে। তো এটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। আরেকটা বিষয় হচ্ছে, রোজার ক্ষেত্রে আমরা গতকালকে বা পরশু শিক্ষামন্ত্রীর সাথে এনটিআরসি এর একটা মিটিং হয়েছে, সেখানে সম্ভবত তারা খুব দ্রুত আপনাদের সার্কুলার বের করার ব্যাপারে এবং আপনাদের এবারে পরীক্ষা সংক্রান্ত যে সিস্টেমেটিক কাজগুলো সেগুলো নিয়ে তাদের এবার কিছু কাজ চলতেছে এখন। তো আমি মনে করি, যদি আপনারা এখন বেসিক বাংলা আর ইংরেজিটা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এনটিআরসি এর চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, এই দুইটা আমরা একেবারে ফিক্সড রেখে, আর বাকি যে দুটো সাবজেক্ট, যেমন ধরেন সাধারণ জ্ঞানের সিলেবাস চেঞ্জ হতে পারে, যেহেতু আপনারা জানেন বিগত বছরের সরকারের সময়ে বেশ কিছু আইটেমের বেশ কিছু বিষয় ছিল যেগুলো এখন নেই, আবার এখন যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে নাম্বার একই রকম থাকবে, যেহেতু আমাদের সাবজেক্টিভের সাথে এটা মার্চ করে একসাথে প্রিলিমিনারি, মানে রিটেন বাদ করে প্রিলিমিনারি বেসড হওয়ার কথা। তো সব কিছু মিলিয়ে ম্যাথ এবং সাধারণ জ্ঞান প্যাটার্নটাতে আমি চাচ্ছি একটু স্লো মোশন আগাতে। যখনই আমাদের ইয়েটা, আমাদের সার্কুলারটা হয়ে যাবে, তখন আমরা স্পেসিফিক ওইখানকার নির্দেশনা অনুযায়ী যদি করতে পারি, তাহলে আমাদের একটা সুবিধা হলো কি, আপনাদের ক্লাসগুলো আরেকটু ইফেক্টিভ হলো। তো আবার আহ, এক্ষেত্রে বাংলা ইংরেজির কোনো অসুবিধা হবে কিনা সেটা একটু নিশ্চয়তা দিয়ে রাখি। বাংলাদেশে যতদিন পর্যন্ত একেবারে বিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষা, যতদিন পর্যন্ত এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকবে, বাংলা এবং ইংরেজি, এই এই দুটো সাবজেক্টের বেসিক যে পড়াশোনা এবং প্রস্তুতি, এটা কখনো ফেল করে না। এটা আজকে আমার 10 12 বছর ধরে আমার যে অভিজ্ঞতা, আমার বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের অনেকগুলো চাকরি আলহামদুলিল্লাহ আমি চাকরি দিতে আমি নিয়োগ পেয়েছি, বা আমি মেধা তালিকায় স্থান পেয়েছি বিভিন্ন জায়গায়। তো এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এই বাংলা এবং ইংরেজির বেসিকটা, এটা কোথাও কখনোই এটা আপনার মানে অকাজে যাবে না, এটা কাজ থাকবে। তবে গণিত এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়, মাঝে মাঝে এটা নিয়ে একটু ইয়ে হয়, অথবা নাম্বার ডিস্ট্রিবিউশনের মধ্যে পরিবর্তন আসে। তো যাই হোক, সেই কারণে আমরা এই রোজার মধ্যে ম্যাথ এবং সাধারণ জ্ঞান এই দুইটাতে একটু স্লোলি আগাতে চাচ্ছি।
যেহেতু আমাদের সার্কুলারটা এখন খুব জোরে সোরে কথা হচ্ছে এই রোজার মধ্যে সার্কুলারটা পাবলিশ করার জন্য। তো আপনারা যদি এটার সাথে আমাদের সাথে অভ্যস্ত হন তাহলে আমরা সে সেটা সেভাবে আমরা কন্টিনিউ করব। আর আপনারা যদি মনে করেন যে না আমাদের 14টা ক্লাস বা যেটাতে যতটা ক্লাস এটা এখনই দিয়ে দেন বা অ্যাজ আর্লি শেষ করে ফেলেন, ওরকম তাড়া করে আমরা চাইলে করতে পারি, কিন্তু সেটা হয়তো ওয়াইজ না। তো যাই হোক, এটা আমি তারপর আপনাদের মতামতকে সর্বোচ্চ রেসপেক্ট করবো, এটুকু আমি বলি। সুতরাং আপনারা আমাকে আমার গ্রুপে হোক বা আমাকে আলাদা করে হোক আপনারা জানাতে পারেন আপনারা যেভাবে প্রেফার করেন। তো যাই হোক, যদি আপনারা যদি একেবারে খুব দ্রুত আগাতে চান তাহলে আমি কালকে এবং পরশু 2টা দিনের শিডিউল আপনাদেরকে ইয়ে করে দিব, ফিক্স করে দিব। আর আপাতত স্যারদের ক্ষেত্রে দেখলাম, আমি আমার টার্গেট ছিল 2:30 এবং 11:30। আমি অনেককে আপনাদেরকে বলেছি, নিশ্চয় আপনারা জানেন 11:30 হচ্ছে আর 2:30, এই দুইটা মানে টাইম হচ্ছে আমার প্রেফার টাইম। কিন্তু স্যারদের ক্ষেত্রে দেখলাম অনেক স্যারই রাতের সময়টাকে তারা প্রেফার করতেছেন। এটা একটা মানে আমাদের জন্য এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যে আমি আপনাদের হয়তো অনেকে মনে হতে পারে স্যার আপনার টাইমিংটা তো আগের সাথে বা আপনার কমিটেড টাইমের সাথে এটা মিলতেছে না। তো এটা প্লিজ আমাকে একটু ক্ষমা করবেন। এই জায়গাতে আমরা চাচ্ছি আপনাদের জন্য ভালো টিচারদেরকে অ্যারেঞ্জ করে দিতে, কিন্তু স্যারদের টাইমিং এটা এখানে বলে না। এমনকি আমরা যখন বিসিএস এর খুব হাই ভোল্টেজ ক্লাসগুলো করতাম, হ্যাঁ, তখন পর্যন্ত আমরা এমন অনেক হয়েছে যে আপনারা তো এখন অনলাইনে করতেছেন, অফলাইনে পর্যন্ত রাতের 9টা 9:30 পর্যন্ত 10টা পর্যন্ত ক্লাস চলছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে কি, চাকরির এই কঠিন পথগুলো একসময় আমিও পার করে আসছি। আমি জানি এখানে এই সংগ্রামটা কতটা কঠিন। তো আমি একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, আর কিছু না। যেহেতু আমি একজন আপনাদের সিনিয়র হিসেবে এই পথটা পাড়ি দিয়ে আসছি, তো আপনারা যদি একটু কষ্টও হয়, আপনারা যদি একটু যদি মানিয়ে নিতে পারেন, এইটা বেস্ট। এবং এতটুকু আমি বলতে পারি, এখানে আপনারা যারাই আমার সঙ্গে তাল মিলিয়ে চলবেন, চলতেছেন, কষ্ট করার জন্য রাজি আছেন, আমি আপনাদের ইভেন এই কোর্স শেষ হওয়ার পরেও আপনারা যে কোনো রকম সাপোর্ট ইনশাল্লাহ আপনাদের লাগলে আমি দেওয়ার জন্য প্রস্তুত মানসিকভাবে। হ্যাঁ, আপনাদের চাকরি না পাওয়ার একদিন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের একজন সহযাত্রী হিসেবে আমি আপনাদের সাথে থাকতে চাই। সুতরাং এটা কখনো মনে করবেন না আপনারা এই কোর্সে এসে আবার কোনো বঞ্চিত হচ্ছেন কিনা। ইনশাল্লাহ না। আপনাদের অনলাইন কোর্স বলে আমরা যে একেবারেই অবহেলা করবো এরকম না। আমি অফলাইনের যে সেবাটা দেই বা দিতাম আগে, সেটার থেকেও এখানে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরো বেটার সার্ভিস দিতে। তো সুতরাং এটা একটু আপনাদেরকে বলি। এরফানুল আজিজ, আপনি বলেছেন স্লোলি আগালে ভালো হয়। আমি সেটাই বলছিলাম যে যদি স্লোলি আগানো যায়, সেক্ষেত্রে আমরা রোজার মধ্যে বাংলা এবং ইংরেজি যদি একটা আমাদের বেসিক ডেভেলপমেন্ট হয়ে যায়, এরপর আমরা একটানা ম্যাথ টানলেও আমাদের আর কষ্টটা হবে না। কারণ বাংলা ইংরেজি একসাথে যখন আপনি যখন লোড নেবেন, তখন যদি ম্যাথটা যদি যুক্ত হয়, এটা অনেকে খুব টায়ার্ড হয়ে যায়। তো আপনারা এই সুযোগে আপনারা বাংলা এবং ইংরেজিটা একটু কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর এখন আমি কালকে আচ্ছা, যেটা এখন শিডিউলটা একটু ক্লিয়ার করে দেই প্রতি সপ্তাহের ক্ষেত্রে। কালকে সম্ভবত আমি হয়তো একটি আপডেট পাবো আমাদের এনটিআরসি এর নোটিশের ব্যাপারে, মন্ত্রণালয়ের ভিতরে আসলে কি হচ্ছে, কি মিটিং হচ্ছে। তো সেই অনুযায়ী আমি আপনাদেরকে যদি কোনো ধরনের পজিটিভ ইয়ে পাই, তাহলে আমি কালকেই হয়তো ম্যাথ শিডিউলটা আপনাদেরকে দিয়ে দিব, ম্যাথ এবং সাধারণ জ্ঞানের। যদি না হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি বাংলা এবং ইংরেজি সপ্তাহে 2 দিন 2 দিন করে এই 4 দিনের শিডিউলটা কন্টিনিউ করতে। এতে করে আপনাদের কোনো আপত্তি আছে কিনা, এটাই হচ্ছে ফাইনাল সেইং। যদি আপত্তি না থাকে তাহলে এতটুকুই, এটাই হবে আপনাদের প্রতি আপাতত আমার রোজার শিডিউল, যে সপ্তাহে 2 দিন বাংলা 2 দিন ইংরেজি। এরপরে আমরা সার্কুলারের পরপর আমরা ম্যাথ এবং সাধারণ জ্ঞান একেবারে সলিড তথ্যের ভিত্তিতে আমরা আগাতে চাচ্ছি। ঠিক আছে? বাট আপনারা এতটুকু বিশ্বাস রাখেন যে আপনাদের সিলেবাসের টোটাল প্যাটার্নটা শেষ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইনশাল্লাহ আমার। ওকে। সো এখন বলেন, মানে আমার অভিজ্ঞতা থেকে আমার এটাই ভালো মনে হয়। হ্যাঁ, বাট আপনাদের দিক থেকে কোনো যদি ইয়ে না থাকে। সো আপনারা কয়েকজন রেসপন্স করেছেন যে আপত্তি নাই, ওকে। তাইলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি সেভাবে আগাতে পারি। এরপর আমি বলবো ফিল ফ্রি, আপনারা যদি সরাসরি বলতে না চান গ্রুপে, আমাকে জানায়েন আপনাদের যে কোনো শঙ্কা, যে কোনো টেনশন আমাকে জানাবেন। আপনাদের টেনশনটা আসলে আমারই নিতে হবে। এটা আমি আমি মনে করি মানে সেই দায়িত্বটা মানে আমার উপর আর কি। সো আপাতত তাহলে আমরা এভাবে আগাচ্ছি। ইসরাত জাহান, থ্যাংক ইউ। আমি তাহলে আপনাদের সবাই মোস্টলি যেহেতু আমার সাথে একমত করেছেন, আমি এভাবে আগাচ্ছি। কালকে ইনশাল্লাহ ইংরেজি অথবা বাংলা যে কোনো একটা প্যাটার্ন আছে ক্লাস। যদি বাংলা সামিউল স্যার যদি অ্যাভেলেবেল থাকেন, হয়তো কালকে বাংলা হতে পারে। আর যদি অ্যাভেলেবেল না থাকেন, তাহলে ইনশাল্লাহ কালকে আমরা ইংরেজির দ্বিতীয় ক্লাসটা ইনশাল্লাহ পাবো। ওকে। সো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।